এই যে শুনুন, আমাকে যে বিয়ে করলেন, এবার তো আপনাকে জেলে যেতে হবে। পাশের ঘরে ঢুকেই সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে কথাটা শুনে হকচকিয়ে গেল সায়েম। জেলে যেতে হবে মানে? নাজ সহজ গলায় বলল। মানে হলো আমার বয়স 17 বছর 11 মাস। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী 18 বছরের আগে একটা মেয়েকে বিয়ে করা বা বিয়ে দেওয়া দুটোই শাস্তিযোগ্য অপরাধ। সেই হিসেবে আপনি এবং আপনার মা দুজনেই কাল সকালে জেলে যাচ্ছেন। সায়েম বিস্ময়ে খাবি খেয়ে বলল। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি কে? আমার বিয়ে তো... অন্য একটা মেয়ের সঙ্গে হবার কথা ছিল, তাই তো? সায়েম হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর বলবেন না, আমি তো এসেছিলাম আপনার বিয়েতে কাচ্চি খাওয়ার লোভে। শুনেছিলাম আপনার বিয়েতে নাকি হানিফ বাবুর্চি নিজের হাতে কাচ্চি রান্না করবে। প্রথম ব্যাচে খেতে বসবো, তখনই আপনার মা খপ করে আমাকে ধরে নিয়ে গেলেন। পরে শুনলাম যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবার কথা ছিল, সে নাকি ভেগে গেছে। ভেগে গেছে মানে? ভেগে গেছে মানে পালিয়ে গেছে, তাও আবার বয়ফ্রেন্ডের সঙ্গে। এর পরের ঘটনা শুনুন। আপনার মা নাকের পানি চোখের পানি এক করে আমাকে বললেন, মাগো তুমিই এখন আমাদের একমাত্র ভরসা, আমাদের মান সম্মান সব তোমার হাতে। তুমি যদি এখন আমার ছেলেকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি বিষ খাবো। কেমনটা লাগে বলুন তো? একে তো আমি মানুষের কান্না সহ্য করতে পারি না, তার উপরে আবার বিষ খাওয়ার থ্রেট। বাধ্য হয়ে রাজি হতেই হলো। সায়েমের চোখ মুখ ইতোমধ্যেই অগ্নিবর্ণ ধারণ করেছে। ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল সে। কনারা বলেছিল মানুষটা নাকি প্রচণ্ড রাগী। সেই রাগের বহিঃপ্রকাশের সাক্ষী যে এত তাড়াতাড়ি হবে সেটা অবশ্যই জানা ছিল না। কনা হলো নাজের বান্ধবী। বান্ধবীর বিয়ে, বান্ধবীর ভাইয়ের বিয়েতে এসেই পাকে চক্রে নিজেকে বসতে হলো বিয়ের পিড়িতে। নাজের বাবা চলে গেছেন মাস 6 হলো, তাই একমাত্র মেয়ের একটা গতি হবার আশায় তার মাও এই আকস্মিক বিয়েতে খুব একটা আপত্তি করেননি। বাইরে থেকে খুব চেঁচামেচির আওয়াজ আসছে। লোকটা বোধহয় একটু বেশিই ক্ষেপে গেছে। আহারে, এখন তো নিজের থেকে বেশি ওই মানুষটার জন্যই খারাপ লাগছে নাজের। আশায় আশায় বসেছিল অসম্ভব সুন্দরী একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে, আর সেখানে বিয়ে কিনা হয়ে গেল নাজের মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে। নাজ উঠে গিয়ে দরজায় কান রাখল। সাইম হুঙ্কার দিয়ে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছু জানলাম না। সাইমের মা হাসনা বেগম অসহায় গলায় বললেন, তোকে আগেভাগে জানালে তুই রাগ করতি, তাই। তোমার কি মনে হয় আমি খুব খুশি হয়েছে? এই তোমাদের পছন্দ? কত বড় বড় কথা শুনেছিলাম। মেয়ে নাকি হীরের টুকরো, লাখে একটা। হীরের টুকরো মেয়ে বিয়ের রাতে পালিয়ে যায় কি করে? বাবা তুই একটু শান্ত হ। শান্ত হতে পারছি না মা। আর এটা কি করলে তোমরা? বাচ্চা একটা মেয়ে বিয়ের গেস্ট হয়ে এসেছে, তাকে ধরে বিয়ে দিয়ে দিলে। এবার সাইমের বাবার গলার স্বর শোনা গেল। তিনি শান্ত গলায় বললেন, তো কি হয়েছে? আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। সাইম ধমকের সুরে বলল, বাবা তুমি চুপ করো তো, আমি মায়ের কাছ থেকে শুনতে চাই। নাজ দরজার কাছে থেকে সরে এলো। এত কষ্ট করে মানুষের ঝগড়া শোনার কোনো মানে হয় না। এই ঘরটার সঙ্গে একটা বারান্দা রয়েছে। বারান্দাটা তেমন বড় নয়, তবুও বহু কষ্টে দুটো বেতের সোফা ঢোকানো হয়েছে। নাজ গিয়ে একটা সোফায় বসে পড়ল। রাত তেমন হয়নি, সবে 10টা বাজে, তবুও চারিদিকে শুনশান নীরবতা। অবশ্য ঢাকায় 10টা তেমন রাত না হলেও ময়মনসিংহে গভীর রাত। নাজের সারাটা জীবনই কেটেছে এই ময়মনসিংহে। ছোটবেলায় খেলতে গিয়ে উঠানে পা পিছলে পড়ে যাওয়া, প্রথমবার স্কুলে যাওয়া, স্কুল থেকে বিদায় নেওয়া, বাবার চলে যাওয়া, কত শত স্মৃতি জড়িয়ে আছে এই শহরটাতে। ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যায় কে জানে। আচ্ছা, তাকে কি এখন সাহেম নামের ওই মানুষটার সঙ্গে ঢাকায় গিয়ে থাকতে হবে? কনার মুখে শুনেছে সাহেম ইন্টারমিডিয়েট পাশ করেই ঢাকায় চলে গেছে। সেখানেই তার উচ্চশিক্ষা, সেখানেই চাকরি। ময়মনসিংহে আসতে তার একেবারেই ভালো লাগে না। তাই তো কনার সঙ্গে 2 বছরের বন্ধুত্বে কখনো দেখা হয়নি তার ভাইয়ের সঙ্গে। দরজার আওয়াজ পেয়ে নড়ে চড়ে বসল নাজ। সাইম বারান্দায় এসে নিঃশব্দে বসে পড়ল তার পাশের সোফাটায়। সহজ গলায় বলল, আই এম সরি। কি অদ্ভুত ব্যাপার, একটু আগেই মানুষটা কি ভয়ানক রেগেছিল, অথচ এখন তার গলায় রাগের লেশমাত্র নেই।
নাচ অবাক গলায় বলল, আপনি সরি বলছেন কেন? তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলার জন্য। আমি বুঝতে পারছি আমার মায়ের জোরে জোরেতে বিয়েটা করতে বাধ্য হয়েছে তুমি। নাচ চুপ করে রইল। এবার তুমি যা বলবে তাই হবে। আমি আবার কি বলবো? না মানে, তুমি তো বিয়েটার জন্য প্রস্তুত ছিলে না। তুমি চাইলে দ্রুতই আমি ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। নাচ প্রকোচকে বলল। আপনার কি আমাকে দেখে গাধা মনে হয়? সায়েম অপ্রস্তুত গলায় বলল, না, গাধা মনে হবে কেন? একে তো পাকে চক্রে এই বিয়েটা করে ফেঁসে গেছি, তার উপরে আপনি আবার ডিভোর্স দিয়ে আরেক দফা ফাঁসানোর চেষ্টা করছেন। মানে? এখন যদি আপনার সঙ্গে আবার ডিভোর্স হয় তাহলে আমার মাথার ওপরে ডিভোর্সের ট্যাগ বসে যাবে না? পরবর্তীতে কেউ চাইবে আমাকে বিয়ে করতে? শেষমেশ আপনার আর আপনার মায়ের চক্রান্তে সিঙ্গেল থেকেই মরতে হবে। সায়েম চুপ করে রইল। নাচ স্বাভাবিক গলায় বলল, আপনি বোধহয় আমার নাম জানেন না। আমি নাজনীন, সবাই নাজ বলে ডাকে। আমার নাম সায়েম। আমি জানি। কি করে? ওমা, সবাইকে নিজের মতো ভাববেন নাকি? যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নামটা পর্যন্ত জানবো না? যাই হোক, বাদ দিন। এখন আপনাকে একটা অনুরোধ করি, না বলতে পারবেন না কিন্তু। কি অনুরোধ? যে কাচ্চি খাওয়ার লোভে আপনার বিয়েতে এসেছিলাম সেই কাচ্চি আমার খাওয়া হয়নি। বিয়ের সাথে সাথেই আমাকে এ ঘরে এনে বসিয়ে রেখেছে। একটা মানুষ যে ক্ষুধার্ত সেদিকে কারোর খেয়াল নেই। আপনি এবার আমাকে আপনার বিয়ের আমার বিয়ের কাচ্চি খাওয়াবেন প্লিজ। সায়েম হতভম্ব দৃষ্টিতে কিছুক্ষণ নাচের দিকে তাকিয়ে থেকে বলল। বসো, আনছে। সাহেব মিনিট 5-এর মধ্যেই ফিরে এলো কাচ্চির প্লেট হাতে। নাচ বিছানায় বসে আয়েশ করে খাচ্ছে আর চোখে পর্যবেক্ষণ করছে লোকটাকে। সায়েম বারান্দায় আমার আগের জায়গায় ফিরে গিয়ে পা দোলাচ্ছে। শুধু যে পা দোলাচ্ছে তা বললে ভুল হবে, আলোর গতিতে পা দোলাচ্ছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ যেন কত? নাচ আবার কমার্সের ছাত্রী, এইসব গতিবেগ টেক মনে রাখা তার সাধ্য নয়। মানুষ যখন টেনশনে থাকে তখন নাকি এমন অনবরত পা দোলায়। এই মানুষটাও কি বিয়ের পুরো বিষয়টা নিয়ে টেনশনে পড়ে গেছেন? এর মধ্যে টেনশনে পড়ার কি হলো কে জানে। নাচের তো টেনশন হচ্ছে না, বরং মজা লাগছে। আলোর গতিতে পা দোলানোর সঙ্গে সঙ্গে ছেলেটা একটার পর একটা সিগারেট ধরিয়েই যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! একটা প্যাকেটে কয়টা সিগারেট থাকতে পারে? বড়জোর 20-25টা। এই ছেলে যে হারে সিগারেট ধরাচ্ছে তাতে এতক্ষণে তো প্যাকেট ভর্তি সিগারেটও ফুরিয়ে যাবার কথা। আচ্ছা, তার কাছে কোনো জাদুর বাক্স টাক্স নেই তো, যে বাক্স থেকে সিগারেট বের করে নিলে সংখ্যায় কমে না বরং ক্রমশ বাড়তেই থাকে? খাওয়া শেষ, নাচ উঠে গিয়ে হাত ধুয়ে এলো। চুপচাপ বসে রইল বিছানার উপরে। সায়েমের কর্মকাণ্ডে কোনো প্রকার পরিবর্তন এলো না। আচ্ছা, এই মানুষটার কি তাকে পছন্দ হয়নি? যদি নাও হয়ে থাকে তাতে অবাক হওয়ার কিছু নেই। নাচের উচ্চতা সাধারণ বাঙালি মেয়েদের চাইতেও কম, গাত্র বর্ণও কিছুটা শ্যামলার দিকে। অন্যদিকে সায়েমের গায়ের রং ধবধবে ফর্সা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো কিভাবে যেন আঁচড়ে রাখে, দেখলেই ছুঁয়ে দেখার ইচ্ছে হয়। এমন একটা মানুষের পাশে কি মানবে নাচকে? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে পড়ল নাচ নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙল তখন চারিদিকে রোদের উষ্ণতায় চকচক করছে। কয়টা বাজে কে জানে। এই ঘরে কোনো ঘড়ি দেখা যাচ্ছে না, ফোনটাও কাছে নেই। থাকলে চট করে সময়টা দেখে নেওয়া যেত। সায়েমকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো আগেই তার ঘুম ভেঙেছে বলে ঘরের বাইরে চলে গেছে। হঠাৎই নাচের মনে পড়ল গত রাতে তার অবিরাম সিগারেট খাওয়ার দৃশ্য। মানুষটা সিগারেট খেতে খেতে বারান্দাতেই ঘুমিয়ে পড়েনি তো? ভয়ে ভয়ে বারান্দার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল নাচের। সোফার উপরে পা দুটো ভাঁজ করে শান্তির ঘুম দিচ্ছে সায়েম। কি সাংঘাতিক মানুষ! নাচ উঠে গিয়ে সায়েমের কানের কাছে তার হাতের চুড়িগুলো দিয়ে ঝনঝন শব্দ করতে লাগলো। তবুও মানুষটার মধ্যে কোনো হেরফের নেই, একই ভঙ্গিতে ঘুমিয়ে রয়েছে সায়েম। নাচ এবার চুড়িতে শব্দ করতে করতে উঁচু স্বরে বলল, এই আপনি উঠুন তো, এখানে ঘুমিয়ে পড়েছেন কেন? সায়েম এবার নড়ে চড়ে উঠল। ঘুম ঝরানো চোখে একবার নাচের দিকে তাকিয়ে আবারও চোখ দুটো বন্ধ করে ফেলল। নাচ আবারও বলল,
আহা উঠুন না, আপনাকে এখানে ঘুমাতে দেখলে মানুষ কি বলবে? বলবে কেমন ফাজিল মেয়ে, প্রথম দিনেই স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে। সায়েম উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত গলায় বলল, মানুষ দেখবে কি করে? আমার ঘরের দরজাকে লুকিং গ্লাস লাগানো আছে? ননসেন্স। নাচ উত্তর দিল না। সকাল সকাল এই মানুষটার সঙ্গে তর্কে জড়ানোর কোনো অর্থ হয় না। সায়েম কিছুক্ষণের মধ্যেই হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নতুন বউকে শাড়ি পরে সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াতে হয়, এটা সকলেরই জানা। এই নিয়ম রক্ষা করার জন্যে গতকাল রাতেই নাজের শাশুড়ি মা বেশ কয়েকটা শাড়ি দিয়ে গেছেন তাকে। কিন্তু সমস্যা একটাই, কি করে শাড়ি পরতে হয় নাচ তাই জানে না। শাড়ি পরে ঘুরে বেড়ানো তো দূরের কথা, অসহায় ভঙ্গিতে ঘরের দরজা খুলে উকি দিতেই দেখতে পেল আশার আলো। সে আশার আলোটা হলো কণা। নাচ কণার উদ্দেশ্যে বলে উঠল। ওই শাড়ি পরিয়ে দিয়ে যা। কণা সঙ্গে সঙ্গে ছুটে এলো, উৎফুল্ল ভঙ্গিতে জড়িয়ে ধরল নাচকে। জড়িয়ে ধরেই বলল, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার ভাবি হয়ে গিয়েছিস। নাচ গম্ভীর গলায় বলল, বিশ্বাস না হবার কি আছে? মানুষ বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়, কোটিপতি থেকে ফকির হয়ে যায়, আর আমি তো সামান্য ভাবি হয়েছি। মাঝে মাঝে তুই কি সব যে বলিস আমি কিছুই বুঝি না। বুঝতে হবে না, শাড়িটা পরিয়ে দে। কণা শাড়ি পরাতে পরাতে আগ্রহী কণ্ঠে বলল, এই নাচ, আমার ভাইয়াকে কেমন দেখলি? হুম, কেমন আবার দেখব? উনি যেমন তেমনই দেখেছি। ভাইয়াকে এত হালকা ভাবে নিচ্ছিস? তুই জানিস ভাইয়ার অফিসের প্রতিটা মেয়ে তার উপরে ক্রাশ খেয়ে বসে আছে। প্রতিদিন কত শত মেয়ে যে ভাইয়াকে ফেসবুকে প্রপোজ করে তার কোনো হিসাবই নেই। তো সেই প্রপোজ করা একজনকে নিয়ে এলেই তো হতো, আমাকে হুট করে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? কণা অন্যরকম গলায় বলল। নাচ, তুই এই বিয়েতে খুশি না? নাচ কাতর কণ্ঠে বলল, দোস্ত, আমি জানি না আমার ভেতরে যে কি অনুভূতি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। শোন, তোকে আমি একটা বিষয় নিশ্চিত করতে পারি, ভাইয়ার সঙ্গে তুই কখনোই কষ্টে থাকবি না। ও একটু অন্যরকম হলেও মানুষটা অনেক ভালো। অন্যরকম মানে? কণা কিছু বলতে যাবে তখনই নাস্তার জন্যে ডাক পড়ল হাসনা বেগমের। গত রাতে বাড়িটা আত্মীয় স্বজনে গিচগিচ করলেও এই মুহূর্তে বাড়ির সদস্যরা ছাড়া কেউ নেই। কি অদ্ভুত ব্যাপার, বিয়ে বাড়ি অথচ বিরক্তিকর আত্মীয় স্বজনগুলো চারিদিকে কলকল করছে না। এই যেন অষ্টম আশ্চর্য। নাস্তার টেবিলে নাচ সায়েমের পাশে বসলো না, একটা চেয়ার ফাঁকা রেখে বসলো। চারিদিকে কেমন থমথমে পরিবেশ বিরাজ করছে। সকলের চোখে মুখে কেমন একটা অস্থিরতার ভাব ফুটে উঠেছে। সায়েমের মধ্যে অবশ্য কোনো অস্থিরতা নেই, তার মধ্যে যা আছে তা শুধুই গাম্ভীর্য। হয়তো তার এই গাম্ভীর্যের কারণেই সকলে অস্থির হয়ে আছে। এতক্ষণে একটা ব্যাপারে নাচ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এবারের মানুষগুলো সায়েমকে প্রচণ্ড ভয় পায়। নাস্তা শেষ করেই সায়েম গম্ভীর গলায় বলল, মা, আমি আজকে ঢাকা চলে যাচ্ছে। 12টায় বাস আছে, এখনই বেরিয়ে যেতে হবে। হাসনা বেগম আতকে উঠে বললেন, সে কি কথা? বিয়ে বাড়ি, বিকেলে রাজ্যের সব আত্মীয় স্বজন বউ দেখতে আসবে, আর তুই কিনা চলে যাবি? আমার এসবের মধ্যে থাকতে ইচ্ছে করছে না, আমি এখনই চলে যাব। তোমাদের জোরে জোরে দিয়ে কোনো কাজ হবে না। হাসনা বেগম অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি শুনলে? ছেলে বলে এখনই চলে যাবে। মানুষের কাছে আমি কি করে মুখ দেখাবো বলো তো? সায়েমের বাবা শৌকত সাহেব জবাব না দিয়ে নিঃশব্দে চুমুক দিলেন চায়ের কাপে। একমাত্র ছেলের যে তার রাগের সঙ্গে সে খুব ভালো করেই পরিচিত। সে একবার যখন বলেছে আজ ঢাকায় ফিরে যাবে, তখন ফিরেই ছাড়বে। ধরে বেঁধেও আটকে রাখা সম্ভব নয় তাকে। স্বামীর কাছ থেকে উত্তর না পেয়ে হাসনা বেগম এবার নাজের উদ্দেশ্যে বললেন, বৌমা, তুমি একটু সায়েমকে বোঝাও, ও চলে গেলে কেমন দেখায় বলো তো? নাজ পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, আমি আবার কি বোঝাবো? আমি নিজেই তো তার দলে। আমার আবার ঢাকা শহর দেখার খুব শখ, বুঝলেন? নাজ এবার সায়েমের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল। এই শুনুন, আপনি আমাকে রেখে ঢাকায় চলে যাবেন না কিন্তু। সকলের বিস্মিত দৃষ্টি এবার একসঙ্গে এসে পড়ল নাজের দিকে। মেয়েটার কাজকর্ম আর কথাবার্তা কোনোটাই সুবিধার মনে হচ্ছে না। তারা আজই ঢাকায় চলে যাচ্ছে খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেন নাজের মা আয়েশা বেগম। মেয়েকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছেন যেন জীবনে এই তাদের শেষ দেখা।
নাচ ভ্রুকুচকে বলল। আহ মা, কি শুরু করলে? তোমার মরা কান্না থামাও তো এবার। আয়েশা বেগম কান্নার গতি দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বললেন। মারে, তুই এত দূর চলে যাচ্ছিস, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে? এ কথা কাল রাতে মনে ছিল না? খুব তো খুশি খুশি গলায় বলেছিলে মেয়েটার একটা গতি করে দিতে পেরেছি, আমার সব দায়িত্ব শেষ। তুই আমার উপরে রাগ করে থাকিস না মা। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সেটা তুই আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই পারবি। বাস স্টেশনে বাড়ি শুদ্ধ সকলে এসেছে দুজনকে বিদায় জানাতে। হাসনা বেগম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলেকে আটকে রাখার। সায়েম এক পর্যায়ে বিরক্ত হয়ে বাসে উঠে বসল। হাসনা বেগম পরাজয়ের দীর্ঘশ্বাস ফেলে নাজের মাথায় হাত রেখে বলল। মা, আমার ছেলেটার খেয়াল রেখো। নিজের খেয়ালই ঠিক মতো রাখতে পারি না, তার খেয়াল রাখবো কি? হাসনা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। আয়েশা বেগম বিব্রত গলায় বললেন। কিছু মনে করবেন না ভাবি, আমার মেয়েটা এমনই, আপনার কাছে তো আর অজানা নয়। হাসনা বেগম বললেন। না না, কিচ্ছু মনে করিনি। নাজ, তুমি এবার বাসে গিয়ে বসো, একটু পরেই বোধহয় বাস ছেড়ে দিবে। সাবধানে যেও মা। বাস যে একটু পরেই ছেড়ে দেবে তেমনটা মনে হচ্ছে না। বাস মোটামুটি ফাঁকা। বাসে উঠতেই নাজের চঞ্চল চোখ দুটো খুঁজতে লাগলো সায়েমকে। খুঁজে পেতেই সরু চোখে তাকিয়ে রইল তার দিকে। চোখে সানগ্লাস, পরনে কালো শার্ট, গম্ভীর ভঙ্গিতে ফোনের দিকে তাকিয়ে আছে। না, লোকটা হ্যান্ডসাম আছে। আশেপাশের মেয়েগুলোর তার উপরে ক্রাশ খাওয়ার হাজারটা কারণ আছে। তার মানে এই নয় যে নাজও ক্রাশ খেতে যাচ্ছে। খাবার এত জিনিস থাকতে সে ক্রাশ খাবে কেন? নাজ সাইমের কাছে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল। আপনি এখানে বসেছেন কেন? সায়েম ফোনের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বলল। কেন, বসতে নিষেধ আছে? হ্যাঁ আছে। কিসের নিষেধ? আমার নিষেধ, ওটা জানালার পাশের সিট, ওখানে আমি বসবো। সায়েম আর কথা না বাড়িয়ে উঠে গিয়ে পাশের সিটটায় বসল। নাজ জানালার বাইরে মাথা বের করে সকলকে হাত নাড়ছে। সায়েম তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। একটা ঘটনা যে কতগুলো জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে সে ভাবনাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এই মেয়েটা যখন গতকাল সায়েমের বিয়েতে অতিথি হয়ে এসেছিল তখন কি সে একবারের জন্যেও টের পেয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার জীবন ভয়ঙ্করভাবে বদলে যাবে? সায়েমের অবশ্য ধারণা মেয়েটার জীবন যে পুরোপুরি বদলে গেছে এটা সে এখনো বুঝেই উঠতে পারেনি। বুঝবেই বা কী করে? বাচ্চা একটা মেয়ে, বিয়ের মতো কঠিন বিষয়ের জন্যে তাকে কখনোই প্রস্তুত করে তোলা হয়নি। বাস চলতে শুরু করেছে, মিনিট 10 হলো। সায়েম সেই আগের মতোই ফোন কেটে যাচ্ছে। আচ্ছা, এই মানুষটা কি সবসময়ই এমন চুপচাপ গম্ভীর ভঙ্গিমায় ঘোরাফেরা করেন? যদি তাই হয় তাহলে তো সর্বনাশ, কারণ নাজের মতো বাচাল মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। অনবরত 6 ঘন্টা কথা বলে যাওয়ার রেকর্ড তার কাছে। বেশিক্ষণ চুপ করে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, মাথা ভন ভন করে। এই মুহূর্তে ভরসার কথা হলো তারা বাসে আছে। লম্বা জার্নিতে আবার নাচ বেশিক্ষণ জেগে থাকতে পারে না। গাড়ি চলতে শুরু করলেই ঘুম জড়িয়ে আসে তার দু চোখে। তাই এই সময়টুকু চুপ করে থাকলেও ক্ষতি নেই। নাচ যে কখন ঘুমের রাজ্যে তলিয়ে গেছে তার নিজেরও জানা নেই। তবে ঘুম ভেঙে চোখ মেলতেই তার বুকটা ধক করে উঠল। আশেপাশে কেউ নেই, কি সাংঘাতিক! পুরো বাস তো যাত্রীতে ভরে গিয়েছিল। এরা সকলেই গেল কোথায়? তাছাড়া সায়েমকেও কোথাও দেখা যাচ্ছে না। লোকটা কি তাকে ফেলে চলে গেছে নাকি? হয়তো বউ পছন্দ হয়নি বলে তাকে ফেলে রেখে গেছে। বাসটা থেমেও আছে জংলা টাইপ একটা জায়গায়। জায়গাটা নাজের কাছে অচেনা। এখান থেকে তো সে বাড়ি ফিরেও যেতে পারবে না। ভয়ে নাজের চোখে জল চলে এলো। কল্পনায় সে পরিষ্কার দেখতে পাচ্ছে রাক্ষসের মতো দেখতে একটা লোক বাসে উঠে তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে বাসের বাইরে পা রাখল নাজ। আশেপাশে একটি প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। নাজের হৃদস্পন্দন ক্রমেই বেড়ে চলেছে। সে নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যাবে সে। কিছু দূর এগোতেই অবশ্য তার ভয়টা কেটে গেল। গাড়িটার পেছন দিকে একটা রেস্টুরেন্ট। এমন জংলা জায়গায় এই রেস্টুরেন্ট কেন তৈরি করা হয়েছে কে জানে। প্রচুর মানুষের প্রবেশ প্রস্থান হচ্ছে সেখান থেকে। বাসের যাত্রীরা নিশ্চয়ই সেখানেই গেছে মধ্যাহ্ন ভোজের জন্য।
প্রাথমিক ভয়টা কেটে গেলেও নাজের মনটা এখনো অস্থির হয়ে আছে। উনি আবার কোথায় গেলেন? ওই রেস্টুরেন্টের ভেতরে? নাজকে একবার সেখানে গিয়ে তাকে খুঁজে আসবে? না থাক, শেষমেশ দেখা গেল রাক্ষসের চেহারার কিডন্যাপাররা সেখানেই তার জন্য অপেক্ষা করছে। তুমি এখানে কি করছো? পেছন থেকে ধমকের সুরে সাইমের গলায় কথাটা শুনে আঁতকে উঠল নাজ। আপনি এখানে আমাকে ভেতরে একা ফেলে এসেছেন কেন? স্মোক করতে। বাসের ভেতর স্মোকিং নিষেধ। একটা মানুষের জীবনের থেকে সিগারেট খাওয়া আপনার কাছে বড় হয়ে গেল? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? আমাকে একটা বার ডেকে আসলেও তো পারতেন। সাইম শেষ হওয়া সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষতে পিষতে বলল। একবার আর দুবার ডেকেছে, কিন্তু তুমি তো মার্শাল্লাহ যেভাবে ঘন্টার মতো ঘুমাও, তাতে মাইকিং করলেও তোমার ঘুম ভাঙবে না। নাজ কঠিন গলায় বলল। একে তো আমাকে একা ফেলে এসেছেন, আবার আমাকেই গন্ডার ডাকছেন। আমাকে যদি কেউ এসে কিডন্যাপ করে নিয়ে যেত তখন কি হতো? কিডন্যাপারদের খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার মতো আপদকে কিডন্যাপ করবে। নাজ রাগী কণ্ঠে বলল। আই কি বললেন আপনি? আমি আপদ? আর আপনি নিজে কি? আপনি তো পৃথিবীর সব থেকে বড় আপদ। জাস্ট শাট আপ। কথা বলে মাথা ধরে দিবে দেখছে। চলো আমার সাথে। কোথায়? খেয়ে নাও, নাহলে সারা পথ নিজের FM রেডিও বাজাবে কি করে? প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে সকল যাত্রীরা ফিরে এলো। বাস আবারও চলতে শুরু করলো তার গন্তব্যের দিকে। নাজ একটু পরপর আর চোখে দেখছে সাইমকে। তখন থেকে ফোনের দিকে তাকিয়ে কি যেন পড়ছে সে। আচ্ছা, এই মানুষটার ফোনের চার্জ কি ফুরাই না? কি অদ্ভুত ব্যাপার! কাল রাতে সিগারেট ফুরালো না, আজ আবার চার্জ ফুরাচ্ছে না। সে কি জাদু টাদু জানে না কি? নাজ ক্লান্ত গলায় বলল। আপনি বেশি কথা বলেন না না? সাইম জবাব দিল না। জবাব দেবার কোনো আগ্রহ তার মধ্যে ফুটে উঠল না। ঠিক আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে ফোনের দিকে। নাজ বিরক্ত গলায় বলল। সেই সকাল থেকে ফোনটার দিকে তাকিয়ে আছেন। পাশে যে একটা মানুষ বসে আছে তার সঙ্গে দুটো কথা বললেও তো পারেন। এই ফোনের জন্যই পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। সাইম দীর্ঘশ্বাস ফেলে নাজের দিকে তাকিয়ে বলল। ঠিকভাবে ব্যবহার করলে পৃথিবীর উপকার হয়। মানে হলো আমি ফোনে বুক পড়ছি, তোমাদের মতো ফেসবুকে টাইম পাস করছি না। এক সেকেন্ড, আপনি কি করে জানলেন আমি ফেসবুকে টাইম পাস করি? সাইম কিছু বলতে যাবে তখনই পেছন থেকে একজন যাত্রী বলে উঠল। ভাই, আপনারা একটু আস্তে ঝগড়া করেন না, বাচ্চা ঘুমাইতে পারতেছে না। নাচ করা গলায় বলল। ঝগড়া আবার আস্তে করে কিভাবে? আর বাচ্চা কাচ্চা নিয়ে আপনি বাসে উঠেছেন কেন? দোষটা তো আপনারই। বিরক্ত হয়ে নাচ হ্যান্ডব্যাগ থেকে তার ফোনটা বের করলো। ফোন কি সাইমের একার কাছেই আছে নাকি? হেডফোনটা কানে লাগিয়ে চোখ দুটো বন্ধ করলো। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম এই হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় জখম তবু সেই তো ভেজায়। চলন্ত বাসে এমন একটা গান যে কোনো মুহূর্তকেই বিশেষ করে তোলে। প্রেম বিষয়টার উপরে নাচের বরাবরই প্রচুর আগ্রহ। প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের বই, এইসবই তার হৃদয়ের খুব কাছে। আশেপাশে দুজন মানুষকে প্রেমে পড়তে দেখলে সব থেকে বেশি খুশি বোধ হয় নাচই হয়। প্রেম বিষয়টার এত কাছাকাছি থেকেও প্রেমটা কখনো করা হয়নি। চাইলেই কি আর প্রেম করা যায়? প্রেমে তো পড়তে হয়। নাচ সারাটা জীবন অপেক্ষা করেছিল কোনো এক বিশেষ মানুষ আসবে তার জীবনে, প্রেমময় করে তুলবে তার জগৎকে। নাচের সমস্তটা জুড়ে থাকবে শুধু তারই বিচরণ। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবার কোথায়? এক রাতের মধ্যেই যেন সব শেষ। নাচ নিশ্চিত হয়ে বলতে পারে তার পাশে বসে থাকা মানুষটার প্রেমে সে পড়বে না, কখনোই না। গান শুনতে শুনতে কেমন অস্বস্তিতে পড়ে গেল নাচ। তার পেয়েছে বাথরুম। বাস জার্নি এই জন্যই নাচের ভীষণ অপছন্দের। ট্রেনে তো চাইলেই যখন তখন বাথরুমে যাওয়া যায়, বাসে সে অবস্থা করলে কি ক্ষতি হয়? নাচ এখন কি করবে? নিজেই ড্রাইভারকে চলন্ত বাস থামাতে বলবে? অসম্ভব। ধুর, কিছুই ভালো লাগছে না। এখানে যদি মা থাকতো তাহলে মায়ের কানে কানে কথা একবার বলে দিলেই নাচ নিশ্চিন্ত, বাকিটা মায়ের দুশ্চিন্তা। কিন্তু এখন সে কাকে বলবে? সাইমকে? কি সর্বনাশ! অবশ্য সর্বনাশের কি হলো? বাথরুম কি তার একার পায় নাকি? সকলেরই পায়। তাছাড়া এইসব বিষয় তো প্রকৃতির দান। প্রকৃতির দান নিয়ে এত লজ্জায় কি আছে?
নাচ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, শুনুন, আমি ওয়াশরুমে যাব। এখানে ওয়াশরুম পাবে কোথায়? এখানে তো ওয়াশরুম পেতেও যাচ্ছি না, আপনি বাসটা থামাতে বলুন। সায়েম ভ্রুকুচকে বলল, কোথায় থামাবে? কতগুলো রেস্টুরেন্ট আছে, একটার সামনে থামালেই তো হলো। এখন গাড়ি থামাবে না। কেন? একটু আগেই তো থামিয়েছিল, তখন মনে ছিল না তোমার? থামাবে না বললেই হলো, টাকা দিয়ে টিকিট কেটেছি না, আপনি বলুন তো পারবো না। প্লিজ। উফ, এত বিরক্ত কেন করো তুমি? সায়েম বাসের ড্রাইভারের উদ্দেশ্যে বলল। ভাই, গাড়িটা একটু থামান তো। অভিজ্ঞ ড্রাইভারদের বেশি কিছু বলতে হয় না, অল্পতেই এরা বুঝে যায় কেন থামাতে বলা হয়েছে। বাস থামলো ছোটোখাটো একটা রেস্টুরেন্টের সামনে। সায়েম উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো। নাচ উঠতে যাবে ঠিক তখনই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার শাড়ির কুচিগুলো খুলে গেছে, কখন যে খুলেছে সে নিজেও জানে না। এই অবস্থায় সকলের সামনে উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। নাচ অস্পষ্ট গলায় বলল, যাব না। কি, এতক্ষণ তো ওয়াশরুমে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে? থাক, যেতে হবে না। সায়েম অবাক চোখে তাকিয়ে রইল নাচের দিকে। তার বিবাহিত বন্ধুরা প্রায়ই বলে, বিয়ে মানেই হলো যন্ত্রণা। এতদিন কথাটাকে নির্ঘাত ঠাট্টা বলে মনে করলেও বিয়ের 24 ঘন্টা পার হবার আগে নিজেই টের পেল কথাটার সত্যতা। একে তো প্রচণ্ড বাথরুমের চাপ, তার উপরে খুলে যাওয়া শাড়ির কুচি। রাগে বিরক্তিতে গা চলে যাচ্ছে নাজের। মায়ের সঙ্গে কত ঘুরে বেরিয়েছে, কখনো তো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। অথচ আজ এই মানুষটার সঙ্গে বের হওয়ার পর থেকেই যত গণ্ডগোল। সায়েম রাগে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ বাস থামানোর জন্য আমাকে পাগল করে দিলে, আর এখন নিচে নামতে চাইছো না? সমস্যা কি তোমার? আপনি? হোয়াট? আমি? নাজ আক্ষেপে সুরে বলল, হ্যাঁ আপনি। যখন থেকে আমার জীবনে এসেছেন তখন থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে। শোনো, আমি তোমার জীবনে চাইনি, তুমি আমার জীবনে এসছো। ওই একই কথা। আপনি জানেন আমার বান্ধবীরা আমাকে কি বলে ডাকে? আমার কি জানার কথা? আপনারই তো জানার কথা, কারণ আপনার বোন আমার সব থেকে কাছের বান্ধবী। যাই হোক, জানেন না যেহেতু আমিই বলছি। বান্ধবীরা আমাকে গুড লাক কুইন বলে ডাকে, সৌভাগ্যের রানী। বরাবরই আমার ভাগ্য খুব ভালো, এসব কথা আমায় কেন বলছো? কারণ আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সৌভাগ্যের ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। আপনার জন্যই এমনটা হলো। কি আবার হয়েছে? নাচ রাগে গজগজ করতে করতে বলল, কিছু না। তারা ঢাকায় এসে পৌঁছালো 6টার দিকে। সূর্য ততক্ষণে ডুবে গেছে। চারিদিকে ছড়িয়ে আছে চমৎকার এক লাল আভা। আকাশটায় গুচ্ছ গুচ্ছ মেঘের ছড়াছড়ি। নাচ জানালার বাইরে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। এই মুহূর্ত থেকে শুরু হলো তার দ্বিতীয় জীবন। সম্পূর্ণ অচেনা একটা মানুষের সঙ্গে সেই জীবনটা কাটাতে এসেছে এই অচেনা শহরে। একটা সময়ে হয়তো মানুষটা তার কাছে আর অচেনা থাকবে না, শহরটাও হয়ে উঠবে চিরচেনা। কিন্তু সে প্রকৃত অর্থে সুখী হতে পারবে? যাত্রীরা একে একে নামতে শুরু করেছে। নাচ ঠিকই একই ভঙ্গিতে বসে রইল। সায়েম মাথার উপরের সেকশন থেকে এক এক করে ব্যাগগুলো নামাতে নামাতে বলল, নামার ইচ্ছা আছে নাকি এখানে থেকে যাবে? নাচ অসহায় গলায় বলল, আমি নামতে পারবো না। সায়েম অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটা কাঁদছে। নিঃশব্দে তার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তার চোখে অশ্রু খুবই বেমানান। যে মেয়েটা সারাক্ষণ উৎফুল্লতায় মেতে থাকে সেইভাবে কাঁদবে কেন? সায়েম নাজের পাশে বসে শান্ত গলায় বলল, তুমি কাঁদছো কেন? নাস চোখের জল মুছতে মুছতে বলল। আমার শাড়ির কুচিগুলো খুলে গেছে। সায়েম ভ্রুকুচকে বলল, এই ছোট্ট একটা বিষয়ে কাঁদতে হয়? সবাই নেমে গেলে ঠিক করে নিও। ঠিক করব কি করে? আমি তো শাড়িই পরতে পারি না। সায়েম হতাশ গলায় বলল, ওয়াও, মেয়ে মানুষ হয়ে শাড়ি পরতে পারো না? শুনুন, সব মেয়ে মানুষের কাছ থেকে সবকিছু আশা করবেন না। বড় বড় কথা তো ঠিকই বলতে পারো। সায়েম পকেট থেকে ফোনটা বের করে কি যেন করছে। নাচ বলল, কি করছেন? সায়েম ধমক দিয়ে বলল, এক সেকেন্ডের জন্য একটু চুপ করে থাকবে প্লিজ? নাচ খেয়াল করলো সায়েম ইউটিউবে শাড়ি পরানোর টিউটোরিয়াল দেখছে। কি সাংঘাতিক! সে কি এখন নাচকে শাড়ি পরিয়ে দিবে?
ভয় এবং লজ্জা মিশ্রিত এক অনুভূতি ঘিরে ধরল তাকে। এতক্ষণে বাসের সকলে নেমে গেছে। ভিডিওটা দেখা শেষ করে সায়েম বলল। উঠে দাঁড়াও। নাজ অস্পষ্ট স্বরে বলল। আমি বলেছি তাই। নাজ উঠে দাঁড়াতেই সায়েম তার শাড়ির কুচিগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। নাজের সারা শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। লজ্জায় বন্ধ হয়ে এলো তার দু চোখ। তার উন্মুক্ত কোমর বারবার আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। সায়েম বিরক্ত গলায় বলল। নড়ছো কেন? নাজ জবাব দিল না। পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। মিনিট কয়েকের মধ্যেই সায়েম কুচিগুলো ঠিক করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল। গুছে নাও, নাকি সেটাও পারো না? নাজ আতকে উঠে বলল। পারবো না কেন? কি সুন্দর করে কুচিগুলো করছে সায়েম। নাজ চিরকাল তার মাকে শাড়ি পরতে দেখেছে, বান্ধবীদের দেখেছে। এতকাল দেখে দেখেও সে যা শিখতে পারল না, তা এই মানুষটা কয়েক মিনিটের ভিডিও দেখেই শিখে গেল। না, বলতেই হয় গুণ আছে লোকটার। বাস স্টেশন থেকে বাসায় পৌঁছাতে ঘণ্টাখানিক লাগলো। ঢাকার চিরচেনা যানজটে সায়েম অতিষ্ঠ হয়ে গেলেও নাজ অবাক চোখে তাকিয়ে দেখছে চারপাশটা। রাস্তায় কত মানুষ, কত ধরনের মানুষ। সকলেরই রয়েছে নিজস্ব ব্যস্ততা, নিজস্ব গন্তব্য। প্রত্যেকটা মানুষের জীবন একে অপরের থেকে কত আলাদা। বাসায় ঢুকে রীতিমতো অবাক হয়ে গেল নাজ। পুরো বাসাটা ছিমছাম গোছানো। নাজ তো ভেবেই রেখেছিল বাসায় ঢুকে দেখবে ফ্লোরে ভাঙা প্লেট পড়ে আছে, চেয়ারের উপরে ময়লা কাপড় ঝুলছে। তবে এখন মনে হচ্ছে এর থেকে গোছানো বাসা সে তার জীবনে দেখেনি। মেয়ে মানুষ হলেই শাড়ি পরতে জানতে হবে এমনটা যেমন কোথাও লেখা নেই। ছেলে মানুষ মাত্রই অগোছালো এই ধারণাও সঠিক নয়। ঘুরে ঘুরে বাড়িটা দেখছে নাজ। বসার ঘরের দেয়াল জুড়ে ছোট ছোট ফ্রেমে অনেকগুলো ছবি। সবই সায়েমের ছোটবেলার। কোনো ছবিতে প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে, আবার কোনো ছবিতে মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে। বাসায় ঢুকেই সায়েম রান্নাঘরে ঢুকে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে গেল। বসার ঘরটা এমন জায়গায় যেখান থেকে খুব সহজেই দেখা যায় রান্নাঘরটা। তাই নাজ বসার ঘর থেকেই সায়েমের উদ্দেশ্যে উঁচু গলায় বলল। এত বড় বাসায় আপনি একা থাকেন? হুম। আমার তো কয়েক মিনিট একা থাকলেই কেমন দম বন্ধ লাগে। সারাক্ষণ একা একা থাকেন কি করে আপনি? সায়েম রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে এলো। একটা কাপ নাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল। এত বড় বাসাটা সামলে রাখতে কষ্ট হয় না আপনার? হুম। আমার তো কয়েক মিনিট একা থাকলেই কেমন দম বন্ধ লাগে। সারাক্ষণ একা একা থাকেন কি করে আপনি? সায়েম রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে এলো। একটা কাপ নাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল। অ্যাকচুয়ালি আগে আমি আমার এক বন্ধু তো। নাজ চায়ের কাপে চুমুক দিয়ে বলল। এত বড় বাসাটা সামলে রাখতে কষ্ট হয় না আপনার? এখন আর হবে না। কেন? এখন তুমি সামলে রাখবে। নাজ ভ্রুকুচকে বলল। শুনুন, আমি কোনো সামলে টামলে রাখতে পারবো না। এসব কাজ আমি কখনো করিনি আর করতে পারবোও না। আর আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু রান্নাবান্না করতে পারি না। কাজেই আপনি আবার আশা করবেন না আমি লক্ষ্মী বউয়ের মতো 3 বেলা রান্না করব। সায়েম শান্ত গলায় বলল। ও আচ্ছা, তা আর কি কি পারো না তুমি? এক কাজ করো, যা যা পারো না তার একটা লিস্ট বানিয়ে দাও আমাকে। না, তার থেকে বরং যা যা পারো তার একটা লিস্ট বানাও। তোমার না পারার লিস্টের থেকে পাবার লিস্টটা নিশ্চয়ই ছোট হবে, তাই না? নাজ আহত গলায় বলল। ঠাট্টা করছেন আমার সঙ্গে? তোমার সঙ্গে ঠাট্টা করার সম্পর্ক নয়। আমি কি একবারও বলেছি যে লক্ষ্মীপুরের মতো 3 বেলা রান্না করতে হবে তোমাকে? যেমন অতিরিক্ত কথা বলো তেমন অতিরিক্ত বলছো। নাজ চুপ করে রইল। সায়েম আঙ্গুল তাক করে দেখিয়ে বলল। ওই ঘরটা আমি থাকবো আর পাশের ঘরটায় তুমি থাকবে। কারোর সঙ্গে রুম শেয়ার করা আমার একদম ইম্পসিবল। আর যত পারো কম বিরক্ত করবে আমায়। দুজনের জন্য দুটো আলাদা ঘর দেখে মনে মনে ভালোই হকচকিয়ে গেল নাজ। তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল। যাক, ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে একই ঘরে থাকতে হবে। আমি আবার কারো সঙ্গে বিছানা শেয়ার করতে পারি না। শেয়ার করলে রাতে ঘুমের মধ্যে পাশের মানুষের লাথি মেরে ফেলে দেই। কি একটা অবস্থা বলুন তো? সায়েম কঠিন গলায় বলল। এই, তুমি কম কথা বলতে পারো না? একদিনে মাথা ধরে দিয়েছো আমায়। নাজ উত্তর দিল না, ঘরের দিকে এগিয়ে গেল। শোবার ঘর দুটো ভালো করে পর্যবেক্ষণ করে আবারও ফিরে এলো সাইমের কাছে। এই শুনুন। আমার কি হলো?
বড় ঘরটায় আপনি থাকবেন কেন? কারণ শুরু থেকেই ওটা আমার ঘর। গতকাল আপনি একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলেছিলেন, মনে আছে? কোন ম্যাজিক্যাল ওয়ার্ড? কবুল। যেই মুহূর্তে এই শব্দটা বলেছেন সেই মুহূর্ত থেকে আপনার কোনো কিছুই আর আপনার নেই, সব কিছুতে আমার ভাগ বসে গেছে। অন্য কিছুতে ভাগ বসালেও ঘরের কোনো ভাগাভাগি হবে না। এক কাজ করি, চলুন কয়েন টস। যে জিতবে বড় ঘরটা তার। আপনার কাছে কয়েন আছে? দাঁড়ান, আমার কাছেই আছে। সায়েম কিছু বলার সুযোগ না দিয়েই হ্যান্ডব্যাগ থেকে 5 টাকার একটা কয়েন বের করলো নাজ। হেড নাকি টেল? সায়েম রাগী কণ্ঠে বলল। ছেলে মানুষই বন্ধ করো। সায়েমের রাগী কণ্ঠকে অগ্রাহ্য করে নাজ বলল। আমি হেড নিলাম। অতঃপর কয়েন টসে হেরে স্বাদের বড় ঘরটা ছেড়েই দিতে হলো সায়েমকে। এই মেয়ে, তোর এসএসসি সার্টিফিকেট আমাকে ব্যস্ত গলায় বলল সায়েম। নাজ স্বাভাবিক ভঙ্গিতে বলল। আমার সার্টিফিকেট দিয়ে কি করবেন? এই ছেলে, আমাকে কি ডাকলে? আপনি আমাকে যা ডেকেছেন তাই। মানুষের কাছ থেকে সম্মান পেতে চাইলে মানুষকেও সম্মান করতে হয়। রাগে সমস্ত শরীর জ্বলছে সায়েমের। সকাল সকাল অফিস থেকে ফোন এসেছে দেশের বিশাল এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে। তার কাজটা হলো রাজ্যের সব বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে ডিল করা, তাদের সাথে বিজনেস আইডিয়াগুলোর প্রেজেন্টেশন করা। অফিসের সবথেকে হ্যান্ডসাম আর স্মার্ট ছেলে হিসেবে এই কাজটা অবশ্য তাকেই মানায়। আজ হুট করে বিদেশি ক্লায়েন্ট চলে এসেছে, এদের সামনে আজ প্রেজেন্টেশন দিতে হবে। বিয়ের এই ঝামেলার কারণে বেচারা কোনো প্রস্তুতিই নিতে পারেনি। কি যে প্রেজেন্টেশন দেবে কে জানে। একদিকে দুশ্চিন্তায় মাথা ধরে যাচ্ছে, আরেকদিকে এই মেয়েটা চালু করে দিয়েছে তার FM রেডিও। কোনো মানে হয়? নাজ বলল। বললেন না তো আমার এসএসসি সার্টিফিকেট দিয়ে কি করবেন? কলেজে ভর্তি হবে না? নাজ হকচকিয়ে গিয়ে বলল। কি মানে আমাকে পড়াশোনা করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। তাহলে বিয়ে করে কি লাভ হলো? সাইমের ঠোঁটের কোণে মৃদু হাসির আভা ফুটে উঠল। কেন, তুমি কি ভেবেছিলে বিয়ে হয়ে গেছে বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? হ্যাঁ। তাহলে সে স্বপ্ন পানি ঢেলে দাও, বিকজ দ্যাট ইজ নট হ্যাপেনিং। নাজ অসহায় গলায় বলল। কিন্তু আমি পড়াশোনা করে কি করব? মানুষ পড়াশোনা করে যা করে তুমিও তাই করবে। যাও সার্টিফিকেট নিয়ে এসো। নাজের মনটাই ভেঙে গেল। ভেবেছিল সকলের জোড়াজুড়ি বিয়ে করে একটা লাভ অন্তত হয়েছে, পড়াশোনা নামক জেলখানা থেকে আজীবনের জন্য মুক্তি। কিন্তু তার সেই স্বপ্নে কি অবলীলায় পানি ঢেলে দিল ছেলেটা। নাজ তার ঘর থেকে সার্টিফিকেট এনে টেবিলের উপর রাখল। সাইম সেটাতে একবার চোখ বুলিয়ে অবাক স্বরে বলল। জিপিএ 3.25, আনবিলিভেবল। এত খারাপ রেজাল্ট মানুষও করতে পারে? নাজ থমথমে গলায় বলল। এই শুনুন, আমার রেজাল্ট নিয়ে কোনো কথা বলবেন না। পড়াশোনা থেকে আমি সারা জীবন 10 হাত দূরে থেকেছি, তারপরেও 3.25। আমার বাবা তো রীতিমতো পুরো এলাকাকে মিষ্টি খাইয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি যখন একজন ছাত্রীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি জানো এসএসসিতে আমার রেজাল্ট কী ছিল? পুরো বোর্ডে চতুর্থ। আর সেখানে তুমি? হয়েছে, আপনার যুগে তো আর সৃজনশীল প্রশ্ন আসতো না। বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ করে লিখে দিয়ে আসতেন। এ আর এমন কি? আমার যুগ মানে আমি কি বাবর আকবরের যুগে পরীক্ষা দিয়েছি নাকি? নাজ চুপ করে রইল। সাইম বলল। আগে যা করেছো, কিন্তু এখানে এসব চলবে না। মানে হলে এখন থেকে মন দিয়ে পড়ালেখা করতে হবে তোমাকে। আমার সঙ্গে থেকে পরীক্ষা যদি পাও জিপিএ 3, তাহলে আমারই মাঝ মনে টানাটানি লেগে যাবে। নাজ আহত গলায় বলল। জিপিএ 3 নয়, 3.25। ওই একই কথা। রেজাল্টের যে অবস্থা, মনে তো হচ্ছে না ভালো কোনো কলেজে চান্স পাবে। তবু আমি চেষ্টা করব। আর আমাকে এখন অফিস যেতে হবে। তুমি একা থাকতে পারবে তো? নাজ কাঁদো কাঁদো গলায় বলল। এই শুনুন না, আমাকে কলেজে ভর্তি না করালে হয় না? না, হয় না। মেয়েরা লেখাপড়া না শিখে ঘরে বসে থাকবে, ব্যাপারটা আমার একদমই পছন্দ নয়। নাজ চুপ করে রইল। সাইম বলল। দারোয়ান একটু পর একটা বউ নিয়ে আসবে, কথাবার্তা বলে দেখো, পছন্দ হলে কাছে রাখবে। আচ্ছা। আর একা বাইরে যাওয়ার দরকার নেই, এখানকার রাস্তাঘাট এখনো তোমার কাছে অপরিচিত। আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ করে তোমার FM রেডিও বন্ধ হয়ে গেল কেন? পড়াশোনার নাম শুনলেই আমার কথার দম বন্ধ হয়ে যায়।
তাহলে তো এখন থেকে বই দিয়ে বসিয়ে রাখতে হবে। কিছু বললেন? কই না তো। একা থাকলেই দম বন্ধ লাগে নাজের, মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হয়। তবে আজ সেসব কিছুই হচ্ছে না, কারণ আজ তার মস্তিষ্ক আগে থেকেই বিরাট এক দুশ্চিন্তায় ডুবে আছে। আচ্ছা, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত প্রমাণ করতে মানুষকে পড়াশোনাই কেন করতে হয়? অন্যভাবেও তো তা প্রমাণ করা যায়। যে ব্যাটা পড়াশোনা আবিষ্কার করেছে তাকে এভারেস্টের চূড়ায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছে করছে। স্কুলে পরপর 6 বছর অঙ্কে সবথেকে কম নম্বর পাবার রেকর্ড আছে নাজের। এই কেমন এক রেকর্ড, যা যে কোনো শিক্ষার্থীর পক্ষেই ভাঙা কষ্টসাধ্য। এখন এই নতুন শহরের নতুন কলেজে নতুন কি রেকর্ড সে গড়বে কে জানে। নাজের 7-5 ভাবনে ছেদ পড়ল কলিং বেলের শব্দে। দারোয়ান এসেছে নতুন কাজের মেয়েকে নিয়ে। দুজনের মুখ হাস্যোজ্জ্বল, সবগুলো দাঁত যেন ঝলঝল করছে। দারোয়ান বলল, আফা, এরে নিয়ে আসছি। আমাকে বিল্ডিংয়ের বেশিরভাগ বাড়িতে কাম করে। কথাগুলো বলেই দারোয়ানটা ঝড়ের গতিতে চলে গেল। মেয়েটা আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। তার বয়স নিশ্চয়ই নাজের থেকে বেশিই হবে, তবে খুব একটা বেশি নয়। গাত্র বর্ণ কুচকুচে কালো হলেও সেই কালোর আছে এক নিজস্ব উজ্জ্বলতা। নাজ বলল, আপনি ভেতরে আসুন। মেয়েটা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ও আল্লাহ, আপনি আমারে আপনি আপনি ডাকতেছেন কেন? আমারে আপনি ডাকা লাগবো না। তাহলে তুমি ডাকবো, আপনি কিছু মনে করবেন না? গরিব মানুষের আর মনে করা করি। বেশ, বসো তুমি। সে ফ্লোরে বসতে গেলে নাজ আচমকা বলে উঠল, নিচে বসছো কেন? সোফায় বসো। মেয়েটা অনিশ্চিত ভঙ্গিতে সোফায় বসল। মনে মনে নিশ্চয়ই সে বেশ অবাক হচ্ছে। শুরুতে আপনি ডাকছিল, এখন আবার সোফায় বসতে বলছে। এমনটা সম্মান তো কোনো বাড়িতেই মেলে না। নাজ আরেকটা সোফায় বসতে বসতে বলল, কি নাম তোমার? জরিনা। তুমি রান্না করতে পারো? এটা কোনো কথা কইলে না ফা? মাইয়া মানুষ হইয়া রান্না করতে পারুম না? আমার তো আবার চেহারা সুরত ভালো না, গায়ের রং ময়লা। তয় আমার শাশুড়ি আমার হাতে রান্না খাইয়া আর চেহারার দিকে তাকাই নাই, একদিনের মধ্যেই ঘরের বউ করছে। আমি আবার মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারি না। আমাদের বাসার রান্নার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আপনি কোনো টেনশন করবেন না ফা, মোগলাই, আফগানি, চাইনিজ, বাঙালি যা খাইতে চান টেবিলে হাজির করব। আপাতত বাঙালি হলেই চলবে। আর শোনো জরিনা, ঘর গোছানো, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া এসবও তোমাকে করতে হবে। আচ্ছা ফা, তা আপনারা বাসায় কয়জন থাকেন? 2 জন, আমি আর আমার হাজবেন্ড। হাজব্যান্ড শব্দটা উচ্চারণ করতে নাচের গা বেয়ে অন্যরকম হাওয়া বয়ে গেল। কি অদ্ভুতভাবেই কয়েকদিনের ব্যবধানে খুব দূরের একটা মানুষের নাম তার নামের সঙ্গে জুড়ে গেছে আজীবনের জন্যে। জরিনা বলল, আফা, হিসাব করে দেখলাম আপনার এইখানে 4 কাম পড়ে। 4 কামের জন্য আমারে তো 4 দেওয়াই লাগে। 4 কি? 4,000। নাজের চোখ যেন কপালে উঠে গেল। তাদের ময়মনসিংহে 1,500 টাকায় দুনিয়ার কাজ করে দেয় কাজের মেয়েরা, আর এ কিনা চাইছে 4,000। নাচ ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে বলল, বসো, আমি আসছি। নাচ চলে এলো তার ঘরে। 4,000 টাকা নিশ্চয়ই যে দেবে তাকে একবার ফোন করে জিজ্ঞেস করা উচিত। গত রাতেই সায়েম তার ফোন নম্বর নাচকে দিয়ে রেখেছে। যে কোনো সমস্যায় ফোন দিতে বলেছে। এটা তো বিরাট এক সমস্যা। ফোন না দিয়ে উপায় কি? ফোন তুলেই গম্ভীর গলায় সায়েম বলল, বলো। বুয়া তো 4000 চাইছে। চাইবেই তো, যা কাজ করবে তার তুলনায় কমই চেয়েছো। তো রেখে ফেলবে? না রাখলে এতগুলো কাজ কে করবে? তুমি। শোনো, আমি একটু পর মিটিংয়ে ঢুকবো, ডোন্ট ডিস্টার্ব মি। মাস জবাব না দিয়েই ফোন কেটে দিল। এখানে অযথা বিরক্ত কোথায় করা হলো? প্রয়োজন ছিল বলেই তো তাকে ফোন করেছিল নাচ। নাচ ফিরে এসে জরিনাকে বলল, তোমার চাকরি কনফার্ম। কবে জয়েন করবে বলো? জরিনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আইস থেক্কাই, দেরি করে লাভ কি? নতুন কলেজে নাচের প্রথম দিন আজ। রিকশায় বসে অনবরত হাই তুলে যাচ্ছে সে। কলেজে পৌঁছাবার আগেই শুরু হয়ে গেল তার যন্ত্রণা। নাচ আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। এখন সকাল 7:30। কোথায় এই সময়ে তার গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা? সে যাচ্ছে পড়ালেখা করতে। এত শান্তির ঘুম বাদ দিয়ে যে পড়ালেখা করা হবে, সেই পড়ালেখা থেকে কী বা অর্জন করবে সে? শহরটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি।
2-3টা দোকানপাট খুলেছে। হকারও তার সাইকেল নিয়ে বিরক্ত মুখে পত্রিকা বিলি করতে বেরিয়েছে। রিক্সা চলছে ধীরগতিতে। নাজের পাশে বসে আর চোখে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সাইম। ব্যাপারটা নাচ বুঝতে পারছে কিনা কে জানে। এক পর্যায়ে সাইম বলল, যে কেউ লেগেছে, তুমি নিশ্চলা অফিসে একবার তার সঙ্গে দেখা করে ক্লাসে যাও। আবার দেখা করতে হবে কেন? আমি বলেছি তাই। আর শোনো, যত পারবে কম কথা বলবে, উল্টাপুল্টা কোনো কথা বলবে না। নাচ বিরক্ত গলায় বলল, আপনি দেখি আমার মায়ের মতো শুরু করলেন। মাও কোথাও যাবার আগে আমাকে বারবার করে উল্টা পাল্টা কথা বলবি না। ঠিকই তো বলে, খবরদার একটা বাজে কথাও বলবে না। এক কাজ করো, তুমি বরং মুখই খুলো না, একদম চুপ করে বসে থাকবে। শেষে উনি যদি আমাকে প্রতিবন্ধী ভাবে? এত জানো কেন তুমি? আমি গেলাম, ছুটির পর এখানে দাঁড়িয়ে থাকবে, গেটের বাইরে বের হবে না। হেড মিস্ট্রেসের অফিসে প্রায় মিনিট 10 ধরে বসে রয়েছে নাচ। ভদ্রমহিলার বয়স 50-এর কাছাকাছি হবে। চেহারায় রাগের ভাব স্পষ্ট। নাচের তো মনে হচ্ছে মানুষটা আসলে রাগী নয়। হেড মিস্ট্রেস হবার খাতিরে রাগী ভাবটা ধরে রাখতে হয়। সেই তখন থেকে নাচকে বসিয়ে রেখে কিসব কাগজপত্র ঘাটাঘাটি করছে। নাচের একবার ইচ্ছে হলো বলতে, আমাকে অযথা বসিয়ে রেখেছেন কেন? আপনার কাগজ ঘাটাঘাটির দৃশ্য দেখার কোনো আগ্রহ আমার নেই। আমাকে ছেড়ে দিন, আমি ক্লাসে যাই। একটা মেয়ে জোরে জোরে পা ফেলে অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। হেড মিস্ট্রেস তার উদ্দেশ্যে উঁচু গলায় ডাকলেন, তুষি, এই তুষি, এখানে এসো। তুষি নামে মেয়েটা অফিসের ভিতরে প্রবেশ করলো। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে ভয়ের ছাপ। হেড মিস্ট্রেস গম্ভীর গলায় বলল, ঘোরাঘুরি করছো কেন? তোমার ক্লাস নেই? সরি ম্যাম। কথাটা বলেই তুষি চট করে বাইরে যাবার জন্যে পা বাড়ালো। হেড মিস্ট্রেস হুঙ্কার দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে যেতে বলেছি? তুষি এবার যেন পাথরের মতো জমে গেল। হেড মিস্ট্রেস নাজের দিকে তাকিয়ে বলল, শোনো নাজনীন, আমাদের কলেজের একটা মান আছে। এমনিতেই বছরের মাঝামাঝিতে নতুন আমরা ছাত্রছাত্রী নেই না। তোমার জন্য বিশেষ সুপারিশ ছিল বলেই নিয়েছি। নাজ ভেবে পেল না তার জন্য বিশেষ সুপারিশটা আবার করলো কে? সাইম? কিন্তু তিনিই বা কি এমন মন্ত্রী মিনিস্টার যে তার এক কথায় নাচকে ভর্তি করে নিয়েছে? হেড মিস্ট্রেস আবারও বললেন, আশা করি তুমি আমাদের কলেজের মান বজায় রাখবে। এমন কোনো কাজ করবে না যাতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়। নাচ ঘাড় কাত করে সাই দিল। এই মহিলার সঙ্গে কথাই যাবার প্রশ্নই ওঠে না। তুষি, তুমি ওকে আমাদের কলেজটা ঘুরে দেখাও। স্যার ম্যাডামদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। নিয়মকানুনগুলো জানিয়ে দাও। আজ আর তোমাকে ক্লাস করতে হবে না। অবশ্য এমনিতেও ক্লাস করো না। অফিস থেকে বেরিয়ে তুষি বিড়বিড় করে বলল, ডাইনোসর একটা। নাচ অবাক গলায় বলল, কে? আমি? তুষি হেসে ফেলে বলল, না না, তুমি কেন হবে? উনি, আমরা আড়ালে ওনাকে ডাইনোসর ম্যাম ডাকি। নাচ খিলখিল করে হেসে উঠল। তুষি বলল, ডাইনোসর ম্যাডাম আমাকে দেখতেই পারে না জানো। আমি কি কোনো দোষ করেছি? দোষের মধ্যে শুধুমাত্র একবার ফাইনাল পরীক্ষায় ফেল করেছি। এই কারণে উনি আমাকে সহ্যই করতে পারেন না। নাচ হতভম্ব হয়ে তাকিয়ে রইল তুষির দিকে। পৃথিবীতে যে তার থেকেও খারাপ ছাত্রী থাকতে পারে এটা নাচের ধারণার বাইরে ছিল। সেদিন জিপিএ 3.15 জন্য কতগুলো কথা শুনিয়ে দিল সাইম। অথচ কত মানুষ যে পাশই করতে পারে না এটা তার জানা নেই। বাই দ্য ওয়ে, আমি তুষি, তোমার নাম নাজনীন তাই না? তবে আমি নাজনীন নামটা শুনে অভ্যস্ত না। সবাই আমাকে নাজ বলেই ডাকে। তুষি সিঁড়িতে পা রেখে বলল, বাহ, তাহলে চলো নাজ, তোমাকে আমাদের মহান কলেজ ঘুরে দেখাই। নাচ তুষির পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, শুনেছি এই কলেজটা নাকি অনেক ভালো, জ্ঞানী গুণী মানুষেরা এখান থেকে পাশ করে বেরিয়েছে। আসলেই কি এমন কিছু? মোটেই না। কলেজের অবস্থা বলতে গেলে ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট টাইপ। আর 2 দিন পর পর এরা হাজির হয় এক একটা টেস্ট নিয়ে। শর্ট টেস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, ফাইনাল টেস্ট। এত টেস্ট দিলে মানুষ পড়বে কখন? তুষি নাচকে 3 তলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখানে কলেজে ক্লাস হয় না। ডে শিফটে স্কুলের বাচ্চাটা এখানে পড়ে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ক্লাসরুমগুলোকে।
একটা ক্লাসরুমের দেয়ালে বিশাল এক ছবি। বোঝাই যাচ্ছে ছবিটা ক্লাসের সকলে মিলে এঁকেছে। ছবিতে মহাচারী খোঁজ পেয়েছে নতুন এক গ্রহের। নাজের মহাকাশ নিয়ে বরাবরই প্রবল আগ্রহ। ঠিক তখনই ক্লাসরুমের বাইরে দিয়ে যাচ্ছিলেন এক স্যার। লোকটা মধ্যবয়স্ক, চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। তার মুখের ভঙ্গিমা যেন জানান দিচ্ছে কলেজের প্রতিটা ছাত্রছাত্রীর উপর তিনি অসম্ভব বিরক্ত। তুষি নিচু গলায় বলল, ওই দেখো শেখর স্যার, আমরা আড়ালে ডাকি সাত্রী স্যার। ছাত্রী স্যার? ছাত্রী না, সাত্রী। মানে? একটু পরে টের পাবে। তুষি নাচকে নিয়ে শেখর স্যারের দিকে এগিয়ে গিয়ে বলল। গুড মর্নিং স্যার। স্যার ভ্রুকুচকে বলল, এখানে কি করো? তোমার ক্লাস নাই? এই আমাদের নতুন ছাত্রী স্যার, ওকে কলেজটা ঘুরে দেখাচ্ছি। শেখর স্যার একবার ভ্রুকুচকে নাজের দিকে তাকালেন, আবারও তীক্ষ্ণ দৃষ্টি তুষির দিকে নিক্ষেপ করে বললেন, ক্লাসে তো তোমার দেখাই পাওয়া যায় না, সারাদিন শুধু ঘোরাঘুরি। তুষি বলল, প্রিন্সিপাল ম্যাম আমাকে বলেছেন ওকে ঘুরে দেখাতে। প্রিন্সিপাল ম্যাম তোমাকে ক্লাস বাদ দিয়ে ঘুরতে বলেছেন? জি স্যার। বেয়াদব কোথাকার, শিক্ষকদের নিয়ে মিথ্যা কথা বলে। পড়াশোনা কিছু করো না কি? তাও ফাঁকিতে পড়ে গেছে। করি স্যার। ছাত্রীর বাহার, পরীক্ষার খাতায় টের পাওয়া যায় ছাত্রীর নমুনা। কথাগুলো বলেই শেখর স্যার হান হান করে হেঁটে এগিয়ে গেলেন। তার প্রস্থানের সঙ্গে সঙ্গে তারা দুজনে খিলখিল করে হেসে উঠল। তুষি হাসতে হাসতেই বলল, ছাত্রীর বাহার, এটা স্যারের কমন ডায়লগ। এবার তুষি নাচকে নিয়ে গেল তার ক্লাসরুমে। তার ক্লাসরুমটা 5 তলায়। নাচ তো আগেই ভেবেছিল ঢাকা শহরের ছেলেমেয়েরা হয়তো প্রচণ্ড অহংকারী। অহংকারে তাদের মাটিতে পাই পড়বে না, কেউ হয়তো তার দিকে ফিরেও তাকাবে না। মফস্বল থেকে এসেছে বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু বাস্তবে সেসব কিছুই হলো না। ক্লাসের সবাই যথেষ্ট আন্তরিক। এদের আন্তরিকতা যেন নাচকে মুগ্ধ করে তুলল। সকলে হাসি মুখেই নাচের সঙ্গে পরিচিত হলো। ক্লাসের ফার্স্ট গার্ল নাচের কাঁধে হাত রেখে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নাচ তুষিকে বলল, তোমাদের কলেজের সবাই কত ভালো, আমি তো ভেবেছিলাম এখানে সবাই অহংকারী। তুষি বলল, তুমি কি ভেবেছ এখানে অহংকারী মানুষ নেই? অহংকার যে কি জিনিস সেটা আমি শিখিয়েছি এই কলেজে এসে। তাই নাকি? আসো তোমাকে নিজ চোখে অহংকারী দর্শন করাই। দুজনে চলে গেল অন্য পাশের ক্লাসটায়। ক্লাসরুমের সামনে দুটো মেয়ে হাত নেড়ে নেড়ে গম্ভীর ভঙ্গিতে কথা বলছে। দুজনের চোখেই ভারী চশমা। তুষি বলল, এরা হলো সায়েন্সের স্টুডেন্ট। এমন একটা ভাব যেন সায়েন্স নিয়ে আকাশে চাঁদ ছুঁয়ে ফেলেছে। আমাদের মতো কমার্সের স্টুডেন্টদের সঙ্গে এরা কথা পর্যন্ত বলবেন না। নাচ অবাক গলায় বলল, বলো কি? বিশ্বাস হয় না? দাঁড়াও দেখাচ্ছি। তুষি এই মেয়ে দুটোর মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলল, কি রে ইলমা, কি খবর? ইলমা নামের মেয়েটি তার দিকে এমনভাবে তাকালো যেন সবেমাত্র আকাশ থেকে নেমে আসা কোনো এলিয়েনকে দেখছে। তারা তুষিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও ব্যস্ত হয়ে গেল নিজেদের কথোপকথনে। তীব্র রাগের স্রোত বয়ে গেল নাচের সমস্ত শরীর বেয়ে। সায়েন্সের স্টুডেন্ট বলে কমার্সের স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে না? আরে বাবা, সায়েন্স নেওয়া মানেই কি তুই আইনস্টাইন নিউটন টাইপ কেউ হয়ে গেছিস? নাচ উঁচু স্বরে ওই দুজনকে শুনিয়ে বলল, ছি তুষি, এমন মহামান্য বিভাগের ছাত্রীকে তুমি কি না বলছো কি রে? তোমার মধ্যে কি এতটুকু বুদ্ধি নেই যে এই সেকশনের মেয়েদের তুই ডাকা যায় না? তুই কেন, তাদের তো তুমি ডাকাও অন্যায়। চলো আমরা বরং এক কাজ করি, সবাই মিলে প্রিন্সিপাল ম্যামের কাছে আবেদন করি যেন সায়েন্সের স্টুডেন্টদের আপনি ডাকা বাধ্যতামূলক করা হয়। সায়েন্সের ছাত্রী দুজন হতভম্ব হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। অতঃপর লজ্জিত ভঙ্গিতে চলে গেল তাদের ক্লাসে। নাজ আর তুষি একসঙ্গে ফিক করে এসে উঠল। বেলা 11টা। সূর্যের উত্তাপ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে এই সময়টাতেই। রোদে চারিদিক ছাজা করছে, চোখ মেলে তাকানোর উপায় পর্যন্ত নেই। এতক্ষণ চোখে সানগ্লাস থাকলেও এবার সেটা খুলে ফেলল সায়েব।
সানগ্লাসের কালচে আভায় খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তার কাঙ্ক্ষিত মানুষটাকে। এই নিয়ে তৃতীয়বারের মতো পুরো ক্যাম্পাসটাই চোখ বুলিয়ে নিল। না, কোথাও দেখা যাচ্ছে না নাচকে। গেল কোথায় মেয়েটা? একে তো বাচ্চা একটা মেয়ে, তার উপরে আবার ঢাকা শহরে নতুন। একা একা বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করেনি তো? ইতোমধ্যেই সায়েমের বুকে ধুক ধুক শুরু হয়ে গেছে। মা মাঝে মধ্যেই ফোন করে বলেন, তোকে বিয়ে দিতে পেরেছি, এবার আমি নিশ্চিন্ত। অথচ তিনি কি জানেন বিয়ে দিয়ে সায়েমকে কতটা দুশ্চিন্তায় ফেলেছেন? এই মেয়েটার জন্যে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয় তাকে। সায়েমের চঞ্চল চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে নাচকে। তখনই পেছন থেকে শুনতে পেলে পরিচিত এক কণ্ঠস্বর। চলে এসেছেন? সায়েম পেছনে ফিরে দেখে নাচ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সবুজ রঙের ললি আইসক্রিম। সায়েম কঠিন গলায় বলল, কোথায় গেছিলে তুমি? নাচের তৎক্ষণাৎ উত্তর, আইসক্রিম কিনতে। হোয়াট? তুমি কেন গেটের বাইরে যেতে বারণ করেছে? আমি একা যাইনি তো, আমার বান্ধবীও সঙ্গে ছিল। এর মধ্যে বান্ধবী বাদী ফেলেছ? জানেন, আমার বান্ধবী অনেক ভালো ছাত্রী, সব পরীক্ষায় হাইয়েস্ট নাম্বার পায়। এত ভালো ছাত্রীর তো তোমার মতো জঘন্য ছাত্রের সঙ্গে মেশার কথা নয়। আমার তো মনে হচ্ছে হাইয়েস্ট নম্বর পায় উল্টো দিক থেকে। নাচ চুপ করে রইল। না, এই মানুষটার ঘট ভর্তি বুদ্ধি। ওনার কাছে মিথ্যে বলা যাবে না, বললেও সাবধানে বলতে হবে। ভুল বললাম? নাচ অসহায় গলায় বলল, আমাকে পচিয়ে শান্তি পান না, এবার আমার বান্ধবীকে নিয়ে পড়লেন। আচ্ছা, পড়লাম না, ব্যাগটা দাও। না, আমি পারবো। সায়েম কঠিন দৃষ্টিতে তাকালো নাচের দিকে, যে দৃষ্টি স্পষ্টই জানান দিচ্ছে। ব্যাগটা আমাকে না দিলে খবর আছে তোমার। নাচ বাধ্য হয়েই ব্যাগটা তুলে দিল তার কাঁধে। সায়েম নাচকে নিয়ে রিকশায় উঠে বলল, কেমন লাগলো ক্লাস? ক্লাস তো আমি করিনি। মানে কি করেছো তাহলে? ঘুরে বেরিয়েছি। সায়েম ধমকে সুরে বলল, কি ঘুরে বেড়াতে কলেজে এসছো তুমি? শুনুন, আমাকে অযথা বকবেন না। ডাইনোসর ম্যাডাম নিজে আমাকে ঘুরতে বলেছে। ডাইনোসর? সকলে প্রিন্সিপাল ম্যাডামকে আড়ালে ডাইনোসর ডাকে, আপনি বুঝবেন না। সায়েম দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বুঝলেই হলো। শোনো, তোমার মা ফোন করেছিল। কেন? বলছিলেন তোমাকে বাড়িতে দিয়ে আসতে, কয়েকদিন মায়ের সঙ্গে থেকে আসবে। যাবে? নাচ খুব ভালো করেই জানে কেন আজই তার মা তাকে বাড়ি যেতে বলেছেন। তবে সে যাবে না। হুট করে বিয়ে দেওয়াতে এখনো মনের মধ্যে মায়ের প্রতি চাপা অভিমান পুষে রেখেছে নাচ। নাচ অভিমানী সুরে বলল, এতদিন কোনো খবর নেই, আজ এসেছি বাড়ি ফেরাতে। কোথাও যাব না আমি, তাছাড়া সবে কলেজ শুরু হলো, এখন আমি কোথাও যেতে পারবো না। সায়েম অন্যরকম গলায় বলল, তোমার হঠাৎ হলো কি বলো তো? সকালে তো কলেজে আসতেই চাইছিল না, একদিনে কলেজের ভক্ত হয়ে গেলে কি করে? ডিড ইউ ফল ইন লাভ? কি? কারোর প্রেমে নেমে পড়েছো নাকি, তাই জিজ্ঞেস করলাম। নাচ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে। ছেলেটা ভাবতে পারল কি করে যে নাচ কারো প্রেমে পড়বে। ক্লাসে কতগুলো ছেলে ছিল, কারো দিকে সে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। নাচ থমথমে গলায় বলল, প্রেমে পড়া এত সহজ নাকি? আর তাছাড়া প্রেমে তারাই পড়ে যাদের প্রয়োজন আছে। তোমার প্রয়োজন নেই? নাচ নির্বিকার ভঙ্গিতে বলল, না, নেই। প্রেমের প্রসঙ্গে আরও দু একটা কথা বলে নাচকে রাগিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সায়েমের, কিন্তু তার আগেই রিকশা এসে থামলো বাড়ির সামনে। সায়েম বলল, তুমি উপরে চলে যাও, আমি রিক্সা নিয়ে অফিস যাব। আমার ব্যাগটাও সাথে করে নিয়ে যাবেন? ব্যাগ নিয়ে বাসায় পা রাখতেই রান্নাঘর থেকে ভেসে এলো খুন্তি নাড়ার শব্দ। জরিনাকে বাসায় চাবি দেওয়া আছে। বাসায় কেউ না থাকলে সে নিজেই সময় মতো এসে চাবি দিয়ে দরজা খুলে কাজ শুরু করে দেয়। দরজা শব্দ পেয়ে জরিনা রান্নাঘর থেকে উঁচু গলায় বলল, আফা আইসেন? কি রান্না করছো জরিনা? করলা ভাজি। ছি, করলা ভাজি একটা খাবার হলো? আমি কিন্তু এসব খাবো না। খাইতেই হইব আফা, কাল ভাইজান কইয়া রাখছে আপনার করলা ভাজি দিয়া ভাত খাওয়া হইলে তারপর যেন আমি যাই। নাচ সোফায় গায়ে লিয়ে দিয়ে বলল,
উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না, আমাকে বিরক্ত করার কোনো সুযোগ ছাড়ে না। জরিনা রান্নাঘর থেকে এসে নাজের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তয় আফা ভাইজান মানুষটা কিন্তু ভালো আছে। মানুষ ভালো না মন্দ বুঝলে কি করে? এই যে আপনারে বিয়ার পরেও কলেজে পড়াইতেছে, ভালো মানুষ না? নাজ চুপ করে রইল। পড়াশোনা নামক জেলখানা যে কি যন্ত্রণাদায়ক, জরিনা মেয়েটা জানলে কখনোই সায়েমকে ভালো মানুষ আখ্যা দিত না। জরিনা আবারও বলল, আমার জামাইও এই দিক থেকে ভালো মানুষ। আমারে রোজ কয় তোমার বাসা বাড়িতে কাম করার দরকার কি, আমি যা কামাই তাতেই তো আমাকে দুজনে হাসা খেলায় চলবো। কি করেন তিনি? প্রাইভেট কার চালাই, বেতন মাশাল্লাহ ভালাই পাই। বাসায় একলা একলা সময় কাটে না দেখাই আমি কাম করি। ভালো তো, সময়ও কাটলো, নিজে আয় করে স্বাবলম্বীও হতে পারলে। হ, তয় আফা একটা কথা, যতই বাইরে কাম করেন স্বামীরে বাইন্দা রাখতে হয় আসলের নিচে। পুরুষ মানুষের চোখ খালি ছটফট করে, একটু সুযোগ পাইলেই বাইরের দিকে নজর দেয়। নাজ প্রকুচকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। ওদিকে যে করলা পুড়ে যাচ্ছে সে খেয়াল আছে? আল্লাহ গো। জরিনা চিৎকার করে বলে দৌড় দিল রান্নাঘরের দিকে। নাজ স্বস্তি নিঃশ্বাস ফেলল। আজ আর অখাদ্য করলা খেতে হচ্ছে না। তবে জরিনার বলা কথাগুলো খানিকটা ভাবাচ্ছে নাজকে। পুরুষ মানুষ সুযোগ পেলেই বাইরের দিকে নজর দেয়, এ আবার কেমন কথা? একটা সম্পর্কের পুরোটা জুড়েই রয়েছে বিশ্বাস। একটা মানুষকে বিশ্বাস না করলে তাকে ভালোবাসা যায় নাকি? একজন মানুষ যদি সত্যিকার অর্থেই তার স্বামী বা স্ত্রীকে ভালোবেসে থাকে, তাহলে কি তাকে নিয়ে এ ধরনের সন্দেহ করতে পারে? নাজ ফেসবুকে ঢুকলো। আজকাল বেশিরভাগ সময় এখানেই কাটে তার। জরিনা বাড়িতে থাকলে তার সঙ্গে দু একটা কথা বলে সময় পার করা যায়, কিন্তু সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাজ একদম একা। একা থাকতে প্রচণ্ড অস্বস্তি লাগে তার। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসে। সে অস্বস্তি থেকে খানিকটা হলেও মুক্তি দেয় এই ফেসবুক। কিন্তু আজ একেবারে উল্টো চিত্র। নিউজ ফিডে ঢুকতেই অস্বস্তি কাটার বদলে বরং কয়েক গুণ বেড়ে গেছে। ময়মনসিংহে নাজের সব থেকে কাছের 3 বান্ধবী কণা, মালা এবং শিউলি। কলেজ থেকে বাড়ি ফিরেই আবার এদের সঙ্গে ঘুরতে যাওয়া ছিল নাজের রোজকার রুটিন। কখনো ফুচকা খেতে, কখনো সিনেমা দেখতে, কখনো বা নদীর পাড়ে। নাজ বিয়ের পর ঢাকায় এসে একা হয়ে পড়েছে, অথচ এরা ঠিকই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা 3 জন ঝালমুড়ি খাচ্ছে এমন একটা ছবি পোস্ট করে কণা লিখেছে, ফ্রেন্ডস ফরএভার। রাগে গা কাঁপতে শুরু করলো নাজের। দলের একজন সদস্য নেই, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই এদের। পোস্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে ফোন বন্ধ করে রাখলো নাজ। সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। নাজ যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, এবার এই মানুষটাকে একটু বিরক্ত করে সময় কাটানো যাবে। সায়েম ব্যস্ত ভঙ্গিতে ঢুকলো, তার হাত ভর্তি কতগুলো প্যাকেট। বাড়িতে পা রাখতেই সোজা চলে নিজের ঘরের দিকে, যেন প্যাকেটগুলো নাজের থেকে আড়াল করার তীব্র চেষ্টা। আড়াল করার কি আছে? তার ব্যক্তিগত জিনিস নাজ ধরতে যাবে কেন? সায়েম ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখে নাজ ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে টিভির দিকে। সায়েম অন্য একটা সোফায় বসতে বসতে বলল, সারাদিন কি করলে? নাজ হাই তুলতে তুলতে বলল, তেমন কিছু না। পড়তে বসো না নিশ্চয়ই। আমি শুধু পরীক্ষার আগের দিনই বই খুলে দেখি। সেজন্য তো রেজাল্টের অবস্থা। আপনাকে না বলেছি আমার রেজাল্ট নিয়ে বাজে কথা বলবেন না? আর তোমাকে না বলেছে আমার এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। কাজে ফাঁকি দেওয়াটা আমি একদমই পছন্দ করি না। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমার সাথে থেকে কিছুতেই খারাপ রেজাল্ট করতে পারবে না তুমি। যাও, এক্ষুনি পড়তে বসো। বসবো না। কি করবেন আপনি? আমাকে আপনার সঙ্গে রাখবেন না? না রাখলে আমারও দরকার নেই থাকার। দিয়ে আসুন আমাকে বাড়িতে। সায়েমের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির আভা ফুটিয়ে তুলে বলল, বাড়ি দিয়ে আসবো কেন? তোমাকে শাস্তি দেব তোমার মতো করে। মানে? ভাবছি ফেসবুকে একটা পোস্ট করব। খারাপের না, আপনাকেও খারাপ ছাত্র বা ছাত্রী বানিয়ে ছাড়বে, আর নিচে থাকবে তোমার ছবি। ভালো হবে না? নাচ হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে। সায়েম আবারও বলল, আর আমার গুণধর বন্ধু আছে, তাকে বলবো তোমার আত্মীয় স্বজন
পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে সযত্নে ট্যাগ করে দিবে। নাচ নিচু গলায় বলল। আপনি সব কিছুই করবেন না। তোমার কি মনে হয় আমি ঠাট্টা করছি? আমার তো তাই মনে হয়। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সায়েম তার ফোনটা নাচের সামনে তুলে ধরে বলল। কি সাংঘাতিক ব্যাপার! পোস্ট করেছি 1 মিনিটও হয়নি, এর মধ্যেই 7টা হাহা রিয়েক্ট। আজ তোমার কারণে ফেমাস হয়ে যাব মনে হচ্ছে। নাচ হকচকিয়ে গিয়ে বলল। আপনি সত্যি সত্যি পোস্ট করলেন? মিথ্যা মিথ্যা আবার পোস্ট করা যায় নাকি? নাচ আতঙ্কিত হয়ে বলল। ডিলিট করুন, এক্ষুনি ডিলিট করুন। সায়েম স্বাভাবিকভাবেই বলল। যতক্ষণ না তুমি পড়তে বসছো ততক্ষণ এই পোস্ট ডিলিট হবে না। নাচ কাদো কাদো গলায় বলল। এত খারাপ কেন আপনি? কথা বলে সমালোচনা না করে যাও, পড়তে বসো। হাহার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। বাধ্য হয়েই পড়তে বসলো নাচ। এই লোকটা তার জীবনটাকে টিস্যু পেপার বানিয়ে রেখেছে। যে মেয়েটা তাকে বিয়ে না করে পালিয়ে গেছে বেঁচে গেছে। নাচেরও উচিত ছিল ওই মেয়েটার মতো পালিয়ে যাওয়া। টানা 1.5 ঘন্টা পড়াশোনা করে মাথা ভন ভন করে উঠল নাচের। একসঙ্গে এত পড়াশোনা নাচ গত 2 বছরে করেনি। আর পড়া সম্ভব না। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো নাচ। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, সেদিকেই পা বাড়ালো সে। সায়েম কি যেন রান্না করছে। নাচ তার কাছে গিয়ে বলল। কি রান্না করছেন? সায়েম গম্ভীর গলায় বলল। পায়েস। নাচ উৎফুল্ল গলায় বলল। আমি আপনাকে হেল্প করি? থ্যাঙ্কস ফর ইউর কাইন্ডনেস। আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, তুমি পড়তে চাও। পড়েই তো এলাম, আমি আর পড়তে পারবো না। তোমার মতো বয়সে আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়তাম, আর সেখানে তুমি 8 ঘন্টা পড়ে লাভটা কি হলো? আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? সায়েম কঠিন গলায় কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। সায়েম বলল। এখানে 6 চামচ চিনি দাও তো, আমি আসছি। সায়েম ফোনটা নিয়ে চলে যেতেই নাচ আগ্রহের সঙ্গে পায়েসে চিনি মেশালো। এই প্রথম তাকে কোনো একটা দায়িত্ব দিয়েছে মানুষটা। সায়েম ফিরে এসে বলল। চিনি দিয়েছ? হুম। কই দেখি। একটা চামচ দিয়ে পায়েস চেখে দেখল নাচ। সঙ্গে সঙ্গে ভ্রু কুঞ্চিত হয়ে উঠল তার ভ্রুযুগল। সত্যি চিনি দিয়েছ? তাছাড়া আর কি দিব? কই দেখি। নাচ একটু পায়েস খেয়েই মুখ বিকৃত করে বলল। ছি, আপনি একেবারেই রান্না করতে পারেন না। সায়েম দাঁতে দাঁত চেপে বলল। আমি রান্না ঠিকই করতে পারি, তবে আমার পায়েসে কেউ যদি লবণ মিশিয়ে দেয় তখন আর কি করা। নাচ খেয়াল করলো সত্যি সত্যি সে লবণ মিশিয়ে দিয়েছে। সায়েম কঠিন গলায় বলল। একটা কাজও যদি ঠিক মতো করতে পারো। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করেছে, কারণ ইচ্ছা করে করতেও বুদ্ধি লাগে। তোমার তো সে বুদ্ধিও নেই, ইডিয়েট কোথাকার। শুনুন। তাকে থামিয়ে দিয়ে সায়েম বলল। এই তুমি রান্না করতে যাও তো, এখানে থাকলে একটা না একটা ঝামেলা হবেই। মন খারাপ করে বারান্দায় এসে বসলো নাচ। এই লোকটা একটা অজুহাত পেলেই বকে তাকে। এত বকাঝকা করে কি মজা পাই কে জানে। নাচ ঠিক করলো এখন থেকে আর কথাই বলবে না তার সঙ্গে। এতে করে যদি তার বকার পরিমাণ কমে। এই বাড়ির বারান্দাটা বেশ সুন্দর। গ্রিলবিহীন এই বারান্দাটার রেলিংয়ের উপরে ঝুলন্ত টবে বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে সায়েম। আর ফ্লোর জুড়ে ঘাসের কার্পেট। নাচ আসার পর এখানে একটা দোলনাও আনা হয়েছে। নাচ গিয়ে বসে পড়ল দোলনাটার উপরে। এখান থেকে পরিষ্কার দেখা যায় চাঁদটাকে। নাচ প্রায়ই এখানে এসে বসে থাকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই চাঁদের উপরে প্রথম কদম যে রেখেছিল সে না জানি কত ভাগ্যবান। এইভাবে ঘন্টা খানিক বসে রইল নাচ। হুট করে সায়েম এসে বসলো তার পাশে। তার মুখের কাছে একটা চামচ ধরে বলল। খেয়ে দেখো কেমন হয়েছে। নাচ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে। এই মানুষটা তাকে খাইয়ে দিতে চাইছে, ভাবা যায়? কি হলো, খাও। পায়েস মুখে দিতেই দ্বিতীয় দফা অবাক হয়ে উঠল নাচ। লবণের সে কটু স্বাদ একেবারেই নেই। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো, তাই না? করতেই হতো, আজ একটা বিশেষ দিন তো তাই। নাচ কিছু বলল না, বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল সায়েমের দিকে। হ্যাপি বার্থডে নাচ। এবার যেন নাচের চোখে পানি চলে এলো। একে তো এই প্রথম মানুষটা তাকে নাচ বলে ডেকেছে।
তার উপরে আবার তার জন্মদিনও মনে করে রেখেছে। অশ্রু লুকাতে অন্যদিকে মুখ ঘোরালো নাচ, তবে লুকিয়ে রাখতে পারল না। সায়েম ঠিকই বুঝে ফেলল মেয়েটা কাঁদছে। সায়েম বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, তাকে দিকে। নাচ সাবধানে চোখের জল মুছে তাকালো তার দিকে। সায়েম নাচের হাতে রেপিং পেপারে মোড়ানো একটা প্যাকেট তুলে দিয়ে বলল, তোমার বার্থডে গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। নাচ লজ্জিত গলায় বলল, আপনি জানলেন কিভাবে? জানতে হয়। নাচ রেপিং পেপার খুলছে আর ওদিকে সায়েম মিটিমিটি হাসছে। সে হাসির অর্থ প্রথমে নাচ বুঝতে না পারলেও গিফটটা দেখার পর ঠিকই বুঝতে পারল। গিফট নামক বস্তুটা দেখেই প্রবল রাগ তার শিরদরা প্রকম্পিত করে বয়ে গেল। এমন বিশ্রী গিফট কেউ কাউকে দিতে পারে, তাও আবার জন্মদিনে? নাচ তার স্বামীর দেওয়া প্রথম উপহার একটি বই। বইয়ের নাম লেখাপড়ায় সাফল্য অর্জনের 101টি টিপস। এত সুন্দর একটা মুহূর্তে নিমিষেই পানি ঢেলে দিল ছেলেটা। লেখাপড়া ছাড়া তার মাথায় আর কিছুই ঘোরে না নাকি? নাচ প্রবুজকে তাকিয়ে রইল সাইমের দিকে। ওদিকে সাইমের মিটিমিটি হাসি যেন থামছেই না। নাচ কঠিন গলায় বলল, সাইম কিছু একটা বলতে যাচ্ছিল, তবে সেই সুযোগ তাকে না দিয়ে নাচ উঠে চলে গেল তার ঘরে। ঘরে যেতেই বিস্ময়ে খাবি খেয়ে উঠল সে। বিছানার উপরে বিশাল এক ছুরি, ঝুড়ি ভর্তি কাচের চুড়ি। পৃথিবীতে যতগুলো রং আছে সেই সব রঙের চুড়িই হয়তো সাজানো আছে ঝুড়িটায়। এতগুলো চুড়ি একসঙ্গে নাচ কোনো দোকানেও দেখেনি। ঝুড়ির পাশেই আবার কতগুলো রজনীগন্ধা ফুল। আচ্ছা, সায়েম জানলো কি করে যে কাচের চুড়ি আর রজনীগন্ধা ফুলের মতো অন্য কিছুই নাচকে খুশি করতে পারে না? আনন্দে আত্মহারা হয়ে বিছানায় গিয়ে বসলো নাচ। চুড়ি ভর্তি ছুরিটার উপরে রঙিন চিরকুট, লেখাটা ইংরেজিতে। ওয়েলকাম টু দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ। আনমনেই হেসে উঠল নাচ। সায়েম নামের মানুষটাকে সে এখনো বুঝে উঠতে পারল না, কখনো বুঝতে পারবে বলেও মনেও হচ্ছে না। মাঝে মাঝে নাচের মনে হয় তার মতো গম্ভীর রাগী বিরক্তিকর মানুষ আর দ্বিতীয়টি নেই। সেই একই নাচ আবার মাঝে মাঝে প্রশ্ন করে নিজেকে, মানুষটা এত ভালো কেন? মানুষটাকে নিয়ে এত দ্বিধা কেন তার মাঝে? দ্বিধার মধ্যেই কেটে গেল আরও কয়েকটা দিন। নতুন শহর, নতুন কলেজ, নতুন মানুষ, সব কিছুর সঙ্গে একটু একটু করে মানিয়ে উঠেছে নাচ। তবে একটা জিনিস এখনও অপরিবর্তনশীল, সেটা হলো সায়েমের সঙ্গে তার খুনসুটি ঝগড়া। আজ শুক্রবার। দরজার বাইরে থেকেই চেঁচামেচির আওয়াজ পেয়ে থমকে গেল সায়েম। গত রাত থেকেই নানা বিষয়ে নাচের চেঁচামেচি লেগেই আছে। এই মেয়েটার আবার কি হলো কে জানে। চাবি দিয়ে দরজা খুলে সায়েম দেখতে পেল জরিনা বেচারির উপর দিয়ে ক্রোধের প্রবল স্রোত বয়ে যাচ্ছে। নাচ হুঙ্কার দিয়ে বলল, ফ্যানগুলোর এই অবস্থা কেন জরিনা? তোমাকে না গত সপ্তাহে বলেছি ফ্যানগুলো পরিষ্কার করতে। জরিনা অসহায় গলায় বলল, এখনই করতেছি আফা। এটা তো সেই গত সপ্তাহ থেকেই শুনছি। আমি যদি ডাস্ট অ্যালার্জিতে মরে যাই, তোমার খবর আছে। নাচ এবার সায়েমের দিকে তাকিয়ে বলল, আর আপনি এই ভর দুপুরে কোথায় গিয়েছিলেন? সায়েম বলল, অফিসে। শুক্রবারে আবার কিসের অফিস? কাজ ছাড়া কি কিছুই ঘোরে না মাথায়? আপনাকে না বলেছিলাম আজকে বুক শেলফটা পরিষ্কার করব, আপনি আমাকে হেল্প করবেন, তাও চলে গেলেন কেন? সায়েম শান্ত গলায় বলল, আরে বাবা, আমার ল্যাপটপটা ফেলে এসেছিলাম। তোমার কি হলো বলো তো? স্বাভাবিকের থেকে বেশি পাগলামি করছো। পাগলামি করছি কারণ আমি পাগল। সব দোষ আপনার। যাচাই বাছাই করে পাগল একটা মেয়েকে বিয়ে করেছেন কেন আপনি? সায়েমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নাচ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। জরিনা আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ভাইজান, কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি? আফারে মনে হয় জিনে ধরছে। ভালো একটা মানুষ, জিনে না ধরলে এরকম বদলাইয়া যায়। সায়েম মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মূর্খ মানুষদের এই এক সমস্যা, কিছু একটা হলেই সব দোষ চাপিয়ে দেবে জিনদের হাতে। সায়েম চলে গেল নাজের ঘরে। বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে মেয়েটা। সায়েম বলল, বুকশেলফ পরিষ্কার করবে না? নাচ ক্লান্ত গলায় বলল, আজ আর ইচ্ছা করছে না, অন্য আরেকদিন করি। আচ্ছা, এখন চলো, টস শুরু হয়ে যাবে। পরে ডাকিনে বলে আবার আমার উপর চেঁচামেচি করতে পারবে না কিন্তু। নাজ উঠে সাইমের পিছু পিছু চলে এলো বসার ঘরে। মেয়েটার ক্রিকেটের প্রতি ভয়াবহ আগ্রহ।
মেয়েরাও যে এত ক্রিকেট প্রেমী হতে পারে তার নাচকে দেখেই প্রথম উপলব্ধি করেছিল সায়েম। কিছুদিন আগের কথা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলছে। সেকেন্ড ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। জিততে প্রয়োজন 36 বলে 62 রান। নাচ দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, এই সাকিবের মতো বাজি ক্যাপ্টেন পৃথিবীতে আরেকটা নেই। আজ ওর ক্যাপ্টেনের জন্যই হারবো আমরা। সায়েম খানিকটা হেসে বলল, সত্যি করে বলো তো, এখানে যা হচ্ছে তুমি কি কিছু বুঝতে পারছো না? তখন থেকে তুই শুধু সাকিব সাকিব করছো। সাকিব ছাড়া আর কোনো ক্রিকেটারকে কি চেনো তুমি? আচ্ছা, সাকিব ছাড়া বাংলাদেশের 5 জন ক্রিকেটারের নাম বলো তো। নাচ বিরক্ত গলায় বলল, আপনার প্যাচাল বন্ধ করবেন? এদিকে ওরা 2-1 রান নিয়ে ম্যাচ জিতে যাচ্ছে, আর আপনি আছেন আপনার প্যাচাল নিয়ে। এখন দরকার হলো মিড অনে একটা ফিল্টার, লং অনে তো ফিল্টারের কোনো দরকার নেই। এগুলো সব ক্যাপ্টেনের দোষ, বুঝতে পারছেন আপনি? সায়েম সেদিন হতভম্ব হয়ে তাকিয়েছিল নাচের দিকে। মেয়েরাও ফিল্ডিং পয়েন্টগুলোর নাম জানতে পারে, এই যেন নবম আশ্চর্য। আজ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলা। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিয়েছে। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, অথচ নাচের কোনো বিকার নেই। কেমন অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে আছে টিভির দিকে। অন্যান্য দিনের খেলার সময় চেঁচামেচি করে বাড়ি মাথায় করে মেয়েটা। আজ হঠাৎ এতটা পরিবর্তন। কাজ শেষে টেবিল গোছাতে গোছাতে জরিনা বলল, আফা, টেবিলে খাবার দিয়া গেলাম, সময় মতো খায়া নিয়েন। জরিনা যেতেই সায়েম বলল, চলো খেয়ে নি, আমার ক্ষুধা লেগেছে। খাবার টেবিলেও অন্যমনস্ক ভঙ্গিতে বসে রইল নাচ। যার কথায় পুরো বাড়িটা মুখরিত হয়ে থাকে, তার এই নিশ্চুপ নীরবতা ঠিক সহ্য করতে পারছে না সায়েম। কেন সহ্য করতে পারছে না? বিয়ের পর থেকে তার একটাই স্বপ্ন, নাচ নামের FM রেডিও যেন এক বেলার জন্যে কানের কাছে বাজা বন্ধ হয়। সেই FM রেডিও যখন সত্যিই আজ বন্ধ হয়েছে, তখন কেন এত খারাপ লাগছে সায়েমের? সায়েম ভাত মাখতে মাখতে বলল, ওকে? হুম। মায়ের জন্য মন খারাপ? কয়েকটা দিন গিয়ে থেকে আসবে মায়ের কাছে। নাচ আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, মন খারাপ হবে কেন? 1 ঘন্টার নোটিসে আমাকে বিয়ে দিতে যার খারাপ লাগেনি, তার জন্য আমার খারাপ লাগা কিসের? মায়ের উপরও রাগ পুষে রাখতে হয় না নাজ, নিজেরই ক্ষতি হয়। সব ব্যাপারে আপনাকে এত জ্ঞান দিতে কে বলেছে? আমার ব্যাপারে আমাকেই বুঝতে দিন। নাচের ব্যাপারটা তাকেই বুঝতে দিয়ে চুপ করে রইল সায়েম। অনেকটা সময় চুপ করে থেকে নাচ ইতস্তত করে বলল, শুনুন। হুম, না কিছু না। কি হলো বলো। কিছু হয়নি। খাওয়া দাওয়া সেরে নাচ ঘরের দিকে পা বাড়ালো। কি আশ্চর্য, মেয়েটা আবার ম্যাচ দেখতে বসলো না। নাচের কর্মকাণ্ড মোটেও স্বাভাবিক ঠেকছে না সায়েমের কাছে। এই অস্বাভাবিকতাগুলো ভিন্ন একটা মানুষে পরিণত করেছে তাকে। সায়েমের কাছে মনে হচ্ছে হুট করে অন্য আরেকটা মেয়ে এসে পড়েছে বাড়িতে। সায়েম আবারও গেল নাচের ঘরে। নাচ উপর হয়ে শুয়েছিল বিছানায়। সায়েমকে ঢুকতে দেখে সঙ্গে সঙ্গে উঠে বসলো। সায়েম বলল, কি ব্যাপার, খেলা দেখবে না? ইচ্ছা করছে না। আপনি দেখুন রানের যে অবস্থা, মনে হচ্ছে আজও আমরা হারবো। চলো বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। ঢাকা আসার পর কোথাও ঘুরতে যাওনি? আজ ইচ্ছে করছে না। চলো বাইরে কোথাও গেলে ভাল লাগবে। নাচ বিরক্ত গলায় বলল। বললাম তো ইচ্ছে করছে না, শুধু শুধু বিরক্ত করছেন কেন? সায়েম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, অলরাইট, আমি একাই ঘুরতে গেলাম, দরজাটা বন্ধ করে দাও। নাচ অবাক হয়ে লক্ষ্য করলো মানুষটা সত্যি সত্যি তাকে রেখে ঘুরতে বেরিয়ে গেল। একটা মানুষকে অস্বস্তিতে ফেলে কি সহজেই বেরিয়ে গেল সে। আর কয়েকবার সাদা সাদিও তো করতে পারত। কিছুই ভালো লাগছে না। প্রচণ্ড অস্বস্তিতে গা কাঁপছে নাজের। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে ছুটে অতীতে ফিরে যেতে। সন্ধ্যা মিলিয়েছে কিছুক্ষণ হলো। সূর্যটা ডুবে যাওয়ার পর বাড়িতে একা একা থাকতে প্রচণ্ড ভয় লাগে নাজের। সায়েমকে ব্যাপারটা কখনোই বলা হয়নি। বললে সে ধরে নেবে নাজ একটা ভীতু মেয়ে। সায়েমের কাছে কিছুতেই সে নিজেকে ভীতু হিসেবে প্রমাণ করতে চায় না। তবে নাজের কথা হলো, সন্ধ্যার পর বাড়িতে একা একা থাকতে আমার ভয় লাগে। জাতীয় কথা মুখ ফুটে বলতে হবে কেন? কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষের তো এমনিতেই বুঝে যাওয়ার কথা। একটা মেয়েকে বাড়িতে একা ফেলে এতক্ষণ কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আজ সে ফিরলে একটা ঝগড়া বাঁধাতেই হচ্ছে। কলিং বেলের আওয়াজে নাজের সাতপাশ ভাবনায় ছেদ পড়ল।
উঠে গিয়ে ক্লান্ত ভঙ্গিতে দরজা খুলল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি দু একটা কড়া কথা শোনাবে সায়েমকে। নাজ কিছু বলে ওঠার আগেই একটা প্যাকেট তার হাতে ধরিয়ে দিল সায়েম। প্যাকেট খুলতেই সমস্ত বিরক্তি আর রাগ ম্লান হয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। স্যানিটারি ন্যাপকিন। এই জিনিসটার প্রয়োজনেই তো সারাদিন অস্বস্তিতে কেটেছে নাজের। নাজ হতবাক গলায় বলল, আপনি বুঝলেন কিভাবে? তোমার মতো বোকা মেয়ে কপালে জুট। তোমার প্রয়োজনগুলোর কথা মুখ ফুটে না বললে আমি বুঝবো কি করে? নাজের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না সায়েমের দিকে। লজ্জিত গলায়ই বলল, থ্যাংক ইউ। সায়েম ফ্রিজের দরজা খুলতে খুলতে বলল, ইউ আর ওয়েলকাম। আর ফ্রিজে আইসক্রিম রেখে দিলাম, খেয়ে নিও, ভালো লাগবে। নাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তাদের সম্পর্ক আর 5টা বিবাহিত দম্পতির মতো স্বাভাবিক না হলেও এই অস্বাভাবিকতার মাঝেই ছড়িয়ে আছে অন্যরকম এক স্বাভাবিকতা। তার ছোট ছোট প্রয়োজনগুলোর প্রতি মানুষটার খেয়াল রাখা, অল্পতেই ধমক দিয়ে ওঠা, এসবই একটু একটু করে মুগ্ধ করে তুলছে নাজকে। বাংলাদেশ জিতে যাচ্ছে। নিশ্চিত পরাজয়কে হাতের মুঠোয় এনে কি করে জিতে দেখাতে হয় সে কৌশল শুধুমাত্র বাংলাদেশেরই জানা। যে সাকিবকে সেদিন বকাবকি করছিল তারই সেঞ্চুরিতে দল আজ জয়ের দ্বার প্রান্তে। সায়েম সারাটা দিন খেলা দেখলেও এখন আর দেখছে না। এলাকার ছোট বড় অনেকে আনন্দ মিছিলে নেমেছে। বারান্দায় দাঁড়িয়ে সেই চমৎকার দৃশ্যের দিকেই তাকিয়ে রয়েছে সায়েম। নাচ বারান্দায় এসে তার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাংলাদেশে জিতে যাওয়া দেখবেন না? সায়েম শান্ত গলায় বলল, দেখছি তো, এই মানুষগুলোর আনন্দের মধ্যে জিতে যাওয়া দেখছে। আমরা বাঙালি, কি অদ্ভুত তাই না? দল হেরে গেলে আমাদের হাহাকারের শেষ থাকে না, আর জিততে আনন্দের। এক্সাম্পল হিসেবে নিচের দিকে তাকিয়ে দেখো। নাচ খিলখিল করে হেসে উঠল। বাংলাদেশ জেতার সঙ্গে সঙ্গে ক্রিকেট পাগল ভক্তদের উচ্ছ্বাস যেন সকল সীমা ছাড়িয়ে গেল। আকাশে ফুটে উঠল অসংখ্য আতশবাজি। সায়েম মুগ্ধ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দু চোখে পরিষ্কার দেখা যাচ্ছে আতশবাজির প্রতিচ্ছবি। আচমকাই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠল কেন? সুবিশাল লাইব্রেরি, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু বই আর বই। এত বই এর আগে একসঙ্গে দেখেনি নাস। লাইব্রেরিটা তার কলেজের, ক্লাস শুদ্ধ সবাইকে আনা হয়েছে এখানে। একটু পরেই ম্যাম এসে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন। অ্যাসাইনমেন্টটা সম্ভবত লাইব্রেরি অথবা বই কেন্দ্রিক। ম্যাম আসার আগে সবাই চুপচাপ বসে বই পড়ছে। লাইব্রেরিতে নিঃশব্দ নীরবতা পালন করতে হয়, এই নিয়ম সকলেরই জানা। তবে জেনেও এক প্রকার অবহেলা করে উচ্চ স্বরে গল্প করেই যাচ্ছে তুষি। তারপর কি হলো শোন, ভাইয়ার বিয়েতে আমরা প্রায় 70 জন বরযাত্রী যাচ্ছি। 2টা বাস ভাড়া করা হয়েছে, বাসে করে যশোরে যাচ্ছি। ওমা, হঠাৎ আমার মাথার উপরে ঝপ করে শব্দ হলো। আমি চিৎকার দিয়ে উঠতেই সবাই নেমে দেখলো ছাদের উপর গাছ থেকে একটা কাঁঠাল ভেঙে পড়েছে। চিন্তা করে দেখ, চলন্ত বাসের উপর কাঁঠাল, তাও আবার ঠিক আমার মাথার উপরে। নাচ খেয়াল করলো লাইব্রেরিয়ান ম্যাডাম অগ্নিমূর্তি ধারণ করে এগিয়ে আসছে তাদের দিকে। চোখের ইশারায় চুপ করতে বলল তুষিকে, তবে কোনো ইশারাই যেন তার চোখে পড়ছে না। এক মনে কাঁঠালের গল্প করেই যাচ্ছে। লাইব্রেরিয়ান ম্যাডাম হুঙ্কার দিয়ে বললেন, সরি ম্যাম। এই মেয়ে, লাইব্রেরিতে কথা বলা নিষেধ, তুমি জানো না? তুষি হকচকিয়ে গিয়ে বলল, সরি ম্যাম। কিসের সরি? কলেজে উঠেছ অথচ এতটুকু আদব কায়দা শেখোনি? বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি? ম্যাম বললাম তো সরি, এর মধ্যে বাবা মাকে টানছেন কেন? লাইব্রেরিয়ানের রাগের তেজ এবার যেন কয়েক গুণ বেড়ে গেল। এত বড় সাহস, আবার মুখে মুখে তর্ক করছে। শোনো, তোমার মুখে এত বড় বড় কথা মানায় না। পরীক্ষায় যা রেজাল্ট করো পুরো কলেজের জানা আছে। সঙ্গে সঙ্গে তুষির মুখটা ছাইবর্ণ হয়ে উঠল। যতটুকু সময় তারা লাইব্রেরিতে ছিল বেচারি মুখ গোমরা করেই রইল। নাজের মনটাও খারাপ হয়ে গেল। তুষির যতটা না অপরাধ তার থেকে বেশি অপমান করা হয়েছে তাকে, কোনো মানে হয়? লাইব্রেরির কাজ শেষে নাজ ক্লাসে এসে বসল। আজ অ্যাকাউন্টিং স্যার আসেনি, তাই তার ক্লাসের সময়টুকু সকলে গল্পগুজব করেই কাটাচ্ছে। নাজ একা একা বসে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার হাতের নখগুলোর দিকে।
নখের দিকে তাকিয়ে থেকে যতটা সময় পার করা যায়। ক্লাসে তুষি ছাড়া নাজের তেমন কোনো বন্ধু নেই। সে থাকলে গল্পে গল্পে সময়টা কখন যে পার হয়ে যেত। তুষি নাজকে বসিয়ে রেখে কোথাও যেন একটা গ্যাসে মিনিট 20 হলো। 20 মিনিট তেমন দীর্ঘ সময় না হলেও নাজের কাছে মনে হচ্ছে যেন অনন্তকাল। কিছুক্ষণের মধ্যেই নাজের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠোঁটে চিরচেনা হাসি রেখা টেনে ক্লাসে ঢুকলো তুষি। পাশে বসতেই নাজ বলে উঠল, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? তুষি বলল, মনে হলেও আমার মনটা প্রচণ্ড খারাপ, রাগে সমস্ত শরীর জ্বলছে। তাহলে হাসছিস কেন? তুষি ঠোঁটের কোণে বিচিত্র হাসির আভা ফুটিয়ে তুলে বলল, সেটা একটু পরে টের পাবি। মানে? আমি একা মানুষ, একটু কথা বলায় ওই মহিলা এমন তেলে বেগুনে জ্বলে উঠল। এবার যদি লাইব্রেরিতে সবে একসঙ্গে চিৎকার করে ওঠে তখন কি করবে সে? নাজ উৎফুল্ল গলায় বলল, তুষি সত্যি করে বল তো, কি চলছে তোর মাথায়? তুষি নিচু গলায় বলল, সায়েন্সের পণ্ডিতগুলোর জন্য আজ বিশেষ গিফট এসেছে। কি গিফট? চল দেখাই তোকে। তুষি নাজকে সঙ্গে নিয়ে চলে এলো বায়োলজি ল্যাবে। এই কলেজের সবগুলো ল্যাবই বিশাল ফুটবল মাঠের আকৃতির। তবে এই বায়োলজি ল্যাবটার বিশেষত্ব হলো এর সৌন্দর্য। খুব সুন্দর করে ছবি টবি দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। ল্যাবে কমার্সের ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ হলেও তুষি আর নাজ প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে সকলের অগোচরে এখানে এসে ঘুরে বেড়ায়। দুজনের পা টিপে টিপে চলে গেল ল্যাবটার একেবারে কোনায়। যেতে যেতে তুষি ফিসফিস করে বলল, একটা মজার জিনিস দেখবি। কি? তুষি আঙ্গুল উঁচিয়ে একটা টেবিলের দিকে তাকিয়ে বলল, ওই দেখ। চোখ দুটো একটু কুঁচকে নাচ যা দেখতে পেল তাতে তার হিম হয়ে উঠল। তাতে হাড় হিম হয়ে উঠল তার। রক্তবর্ণ ধারণ করলো তার চোখ মুখ। দুটো ছোট ছোট স্বচ্ছ কাছের বাক্স দুটো জুড়ে আনাগোনা করছে কতগুলো নিরীহ প্রাণী। প্রাণীগুলোকে আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও নাজের কাছে তারা ভয়ঙ্কর তেলাপোকা। একসঙ্গে এতগুলো তেলাপোকাকে একসঙ্গে চলাফেরা করতে দেখে শিউরে উঠল নাজ। আতঙ্কিত গলায় বলল, এ কি, আমি গেলাম ভাই? তুষি চট করে নাজের হাতটা ধরে ফেলে বলল, কোথায় যাচ্ছিস? তেলাপোকা আমি প্রচণ্ড ভয় পাই, তাও আবার এতগুলো একসঙ্গে। এখানে যদি আর 1 সেকেন্ডও থাকি আমি বোধহয় মরেই যাব। তুষি বিরক্ত গলায় বলল, সামান্য তেলাপোকাকে এত ভয় পাওয়ার কি আছে? ওরা তো আর তোকে খেয়ে ফেলতে পারবে না, বরং তুই ওদের খেতে পারবি। ছি, তোর তেলাপোকা তুইই খা, আমি গেলাম। যাবি মানে? মজা তো এখনো শুরুই হলো না। আবার কিসের মজা? একবার ভেবে দেখ নাচ, লাইব্রেরিতে সবাই চুপচাপ বসে থাকে, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। কিন্তু এই সুন্দর তেলাপোকারা যদি একসঙ্গে লাইব্রেরিতে ঢুকে পড়ে তখন কি আর পিন ড্রপ সাইলেন্স বজায় থাকবে? নাচ কিছুটা সময় চুপ করে রইল। বুঝতে চেষ্টা করলো মেয়েটার মাথার প্যাচ। তুষির মাথায় সর্বক্ষণ কোনো না কোনো প্যাচ ঘুরতেই থাকে। এটা আবার কোন প্যাচ কে জানে। নাচ বলল, না থাকবে না, তুই বরং তেলাপোকাদের লাইব্রেরিতে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দে, ওরা গিয়ে একসঙ্গে হামলা করুক। তুষি বিরক্ত গলায় বলল, সেটা করতে পারলে কি আর আমি এতক্ষণ হাত গুটিয়ে বসে থাকি? তোর মতলব কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। ঠিকছে না, কারণ আমার মতলব ভালো নয়। আমার মতলব হলো এই বাক্স ভর্তি তেলাপোকাগুলোকে লাইব্রেরিতে ছেড়ে দেওয়া। নাচ বিস্মিত হয়ে তাকিয়ে রইল তুষির দিকে। বিস্মিত গলায়ই বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? তুষি রাগে গজগজ করতে করতে বলল, পাগল হব কেন? রাগে আমার সারা শরীর জ্বলছে। প্রতিনিয়ত কেউ না কেউ আমাকে অপমান করে যাচ্ছে। আজ পুরো কলেজ টের পাবে আমাকে অপমান করার পরিণাম। তুই কিন্তু আমাকে হেল্প করবি। কোনো হেল্পের মধ্যে নাই আমি। তুষি অসহায় গলায় বলল, হেল্প করবি না? তুই না আমার বেস্টি। ওসব বেস্টি ফেস্টি বুঝি না। এরকম করিস না দোস্ত, একটু পরেই তো পণ্ডিতরা এসে এগুলো কাটাকাটি শুরু করে দেবে। দেখ তুষি, তোর এসব পাগলামির জন্য আমি নেই। আমি আমার এই হাত দিয়ে কিছুতেই ওই তেলাপোকার বক্স ধরতে পারবো না। লাইব্রেরিতে নিয়ে যাও তো দূরের কথা। তুষি ধমক দিয়ে বলল,
আরে গাধা, তোকে বক্স ধরতে কে বলেছে? আমি এটা নিয়ে যাব, তুই শুধু দেখবি সামনে থেকে কেউ আসছে কি না। নাজ সংবিত ফিরে পেয়ে কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, ও আগে বলবি না? লাইব্রেরিটা দোতলায় আর বায়োলজি ল্যাব নিচতলায়। এখন থেকে লাইব্রেরিতে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। পথে কারোর দেখা না পেলেই হলো। ছোট ছোট পা এগিয়ে গেল তুষি। তার সামনেই নাজ। নাজ দরজার বাইরে উকি দিয়ে পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছে। না, আশেপাশে কেউ নেই, থাকার কথা অবশ্য নয়। এই সময় ক্লাস চলে, সবাই তো আর তাদের মতো ঘুরে বেড়ায় না। নাজ নিচু গলায় বলল, কেউ নেই, আয়। দুজনে সিঁড়ির গোড়ায় পৌঁছালে নাজ আবার ভালো করে দেখে নিল কেউ আসছে কিনা। কেউ আসছে না। এই আশ্বাসে যখন সিঁড়িতে পা রাখতে যাবে তখনই কোত্থেকে যেন চলে এলো কলেজের এক আয়া। ভাগ্যিস সিঁড়ির গোড়ার ফাঁকা জায়গায় পুরনো কাগজের স্তূপ আছে। তুষি চট করে বাক্সটাকে সেই স্তূপের আড়ালে রেখে দিল। আয়া পান চিবুতে চিবুতে বলল, ক্লাসে যাও। নাজ ভ্রুকুচকে বলল। ক্লাসেই তো যাচ্ছি। দুজনকে বাধ্য হয়েই সেই আয়ার পিছু পিছু 3তলা পর্যন্ত উঠতে হয়। আয়া নিজের কাজে চলে গেলেই তারা পুনরায় নিচে নেমে বাক্সটা নিয়ে উপরে উঠতে থাকে। কিছু দূর উঠে যাওয়ার পর তুষি ফিসফিস করে বলল, তখন একটা পুরনো কাগজ সাথে আনলে ভালো হতো, কাগজ দিয়ে বাক্সটা ঢেকে রাখতাম। চুপ কর তো, অর্ধেক পথ চলে এসেছি, এখন এই কথা বলছিস? না মানে বলছি যে হলে ভালো হতো। ভালো হওয়ার দরকার নেই, কোনো মতে লাইব্রেরির কাছে যেতে পারলেই বাঁচি। ওদের লাইব্রেরির দুটো দরজা, একটা সামনের দরজা আর একটা পেছনের। পেছনের দরজা দিয়ে মানুষ খুব একটা যাতায়াত করে না বললেই চলে। দুজনে ওই দরজার পেছনে গিয়ে বসলো। তুষি একবার উকি দিয়ে দেখে নিল বেশ অনেকগুলো ছেলে মেয়ে বইয়ে মুখ গুজে পড়ছে। আর লাইব্রেরিয়ান ম্যাডাম ওদিকে ফিরে সেলফি কি যেন খুঁজছেন। কারো দৃষ্টি এদিকে নেই। তুষি আস্তে করে বাক্সটাকে লাইব্রেরি ঘরের ভেতরে রাখলো। ওদিকে নাচ বহু কষ্টে হাসি চেপে রেখেছে। তুষির মুখও হাসি হাসি। সাবধানে মুখটা খুলে দিতেই বেরিয়ে এলো তেলাপোকাদের সেনা। বেশি নয়, প্রায় 7-8টা তেলাপোকা হবে। গুটি গুটি পায়ে ছড়িয়ে পড়লো পুরো লাইব্রেরিতে। নাজ আর তুষি 1 সেকেন্ড অপেক্ষা না করে দৌড়ে পালিয়ে কিছু দূর গিয়ে দাঁড়ালো। বইয়ে ডুবে থাকা পাঠক পাঠিকাদের দৃষ্টি বোধহয় তখনও আকর্ষণ করতে পারেনি তেলাপোকা বাহিনী। কিছুটা সময় পরই বিকট এক চিৎকার ভেসে এলো লাইব্রেরি থেকে। পুরো কলেজ যেন কেঁপে উঠল সেই চিৎকারে। মনোযোগী ছেলে মেয়েগুলো আর্তনাদ করতে করতে বেরিয়ে এলো। তাদের পেছনে ছুটতে ছুটতে বের হলেন লাইব্রেরিয়ান। দেখার মতো একটা দৃশ্য। ওরা দুজনে দেখেই আর অপেক্ষা করলো না, সঙ্গে সঙ্গে ছুটে উপরে উঠে এলো। তাদের হাসি যেন থামছেই না। হাসতে হাসতে সিঁড়িতেই গড়াগড়ি খাচ্ছে। নাজ কিছু একটা বলতে চেষ্টা করছে, তবে কথাগুলো তার খিলখিল হাসির আড়ালেই চাপা পড়ে গেল। তুষি হাসতে হাসতে বলল, ওনার চেহারাটা দেখেছিলি? নাজ কোনো মতে হাসি থামিয়ে বলল, মনে হয় যেন ভূত দেখেছে। দুজনে আবারও খিলখিল করে হেসে উঠল। কিছুটা সময় পর নিজেদের শান্ত করে ফিরে গেল ক্লাসে। স্যার বোর্ডে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখাচ্ছেন। দুজনেই মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিসের কি, হাসি যেন থামছেই না। মুখ চেপে হেসেই যাচ্ছে তারা। স্যার রাগী কণ্ঠে বললেন, এই তোমরা হারছো কেন? তুষি বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, কিছু না স্যার। তুষির কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই নাচ ফিক করে হেসে ফেলল। নাচের দেখা দেখি সেও আর হাসিটা চেপে রাখতে পারল না। স্যার কঠিন গলায় বলল, কি ফাজিল মেয়ে, বেরিয়ে যাও, তোমাদের মতোই ছাত্রী প্রয়োজন নেই ক্লাসে। নাচ মুখে হাত চেপে বলল, সরি স্যার। আরও দুটো ক্লাস চলে গেল, কিন্তু তাদের উচ্ছ্বাস আর কমে না। দুজনের এই চাপা খিলখিল হাসির রহস্য ক্লাসের কেউই পারল না উদ্ধার করতে। অবশেষে সমস্ত উচ্ছ্বাস শেষ হতেই হলো। ক্লাসে একজন পিয়ন এসে বলল, তুষি আর নাচ নিন, তোদের প্রিন্সিপাল ম্যাডাম ডাকে। সঙ্গে সঙ্গে রক্তবর্ণ ধারণ করলো নাজের চোখ মুখ। কেউ কি তাহলে কিছু বুঝে গেল? চারদিকে কেমন থমথমে পরিবেশ। মাথার উপরে ফ্যানটা যে ঘুরছে, তার ভঙ্গিমাও থমথমে। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। প্রিন্সিপাল ম্যাডাম সায়েমকে ডেকে পাঠিয়েছেন। নাজ ভেবে পায় না তার কি এমন অপরাধ ছিল। অপরাধ যদি হয়েই থাকে, কলেজ কর্তৃপক্ষ নিজে থেকে তাদের শাস্তি টাস্তি দিলেই তো হয়ে যেত। শুধু শুধু গার্জিয়ান ডেকে ঝামেলা বাড়াবার কোনো মানে হয় না। ওদিকে একটু আগে এসেছিল তুষির মাও।
মা এবং প্রিন্সিপাল ম্যাডামের সামনে অপরাধের কথা অকপটে স্বীকার করে সে বলেছে, এই কলেজে আমাকে প্রতিনিয়ত অপমান করা হয়, আমাকে অপমান করলে আমি চুপ করে বসে থাকবো কেন? তুষিকে কোনো শাস্তি দিয়েছে কিনা কে জানে, নাচ ভেবে পায় না। একটা মেয়ে দিনের পর দিন ফেল করে যায়, আর কলেজে দিনের পর দিন তাকে করা হয় অপমান। আজকের লাইব্রেরির ঘটনা সেই সকল অপমানের বিরুদ্ধে তুষির প্রতিশোধের গল্প। যদিও প্রতিশোধ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়তে হয় তাকে। এসবের মাঝে নাজের ভূমিকাটা কী? তাকে তো আর অপমান করা হয়নি। লাইব্রেরিতে তেলাপোকা ছেড়ে দেওয়ার আইডিয়াটাও তার ছিল না। সে কেবল তুষিকে পথ দেখিয়ে সাহায্য করেছে। এর জন্যে সাইমকে ডেকে আনতে হবে। সাইম গম্ভীর ভঙ্গিতে বসে আছে। চোখে মুখে যথেষ্ট স্বাভাবিকতার ছাপ ধরে রাখার চেষ্টা করলেও নাজ ঠিকই বুঝতে পারছে প্রচণ্ড রাগে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে সে। নাজ প্রিন্সিপালের ঘরের এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সাইমের সঙ্গে একবার চোখাচোখি হতেই ভয়ে দৃষ্টি সরিয়ে ফেলল অন্যদিকে। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, এভাবে হুট করে ডাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনার খুব একটা অসুবিধা হয়নি। সাইম শীতল গলায় বলল, জি না। আমরা শিক্ষকরা আপনার কাজকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের কলেজের বহু মেয়েদের পড়াশোনার শেষ হবার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমরা হাজার চেষ্টা করেও তাদের লেখাপড়ায় ফেরাতে পারিনি। আর সেখানে নাজনীনের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বিয়ের পর আপনি নিজে এসে ওকে ভর্তি করিয়ে দিয়ে গেছেন। তাই আমরা চাই না ওর পড়াশোনা নিয়ে আপনাকে খুব একটা বিরক্ত করতে, কিন্তু সাইম তাকে থামিয়ে দিয়ে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ও কি ঘটিয়েছে সেটা বলুন। প্রিন্সিপাল ম্যাডাম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, বললে বিশ্বাস করবেন না, নিজের চোখে দেখুন। তিনি কম্পিউটারে একটা ভিডিও রেকর্ডিং ছেড়ে দিলেন। নাজ ভালোভাবে লক্ষ্য করতেই বুঝল জিনিসটা সিসিটিভি ফুটেজ। ছাগল কোথাকার! মনে মনে তুষির উদ্দেশ্যে বলল সে। নাচ না হয় নতুন, কিন্তু তুষি বহুকাল ধরেই তো এই কলেজে তার বিচরণ। এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে মেয়েটা জানে না নাকি? সায়েম পুরো ভিডিওটা মনোযোগ দিয়েই দেখল, তবে এই ভাগটার ভেতরে কী ছিল সম্ভবত বুঝতে পারল না। তাই লাইব্রেরি থেকে ছেলে মেয়েগুলোকে চিৎকার করে বেরিয়ে আসতে দেখে সায়েম চমকে উঠে বলল, কি হলো? তেলাপোকা! মানে? আজ সকালে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কতগুলো তেলাপোকা আমাদের লেবে আনা হয়। তারা দুজন সেই তেলাপোকাগুলোকে লাইব্রেরিতে ছেড়ে দিয়ে আসে। সায়েম চরমভাবে হাঁক চকিয়ে গিয়ে নাজের দিকে তাকিয়ে বলল। কেন? নাজ সঙ্গে সঙ্গে চোখ দুটো নিক্ষেপ করলো মাটির দিকে। তার খুব বলতে ইচ্ছে করছে, আমি তো শুধু তুষিকে সাহায্য করেছি, আমার কোনো দোষ নেই। কিন্তু সাহসের অভাবে মুখটা বন্ধ করেই রাখল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, দোষটা সম্পূর্ণ ওর একা না, খারাপ সঙ্গ। তাছাড়া নতুন হিসেবে আমাদেরও দায়িত্ব ছিল ওর দিকে আরেকটু মনোযোগ দেওয়া। হয়তো আমরাই সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু ওর যে দোষ নেই তাও নয়। আচ্ছা আপনি বলুন তো, আপনার প্রিয় একজন বন্ধু যদি পাহাড় থেকে ঝাঁপ দেয়, তবে আপনিও কি তার দেখা দেখি ঝাঁপ দেবেন? সায়েম চুপ করে রইল। প্রচণ্ড বিস্ময়ে যেন বাকশক্তিই হারিয়ে ফেলেছে। তার চোখ দুটো এখনও কম্পিউটারের দিকেই স্থির হয়ে আছে। মিস্টার সায়েম। সায়েম সংবিত ফিরে পেয়ে বলল, জি। আমি মনে করি নাজদিনদের একটা শাস্তি হওয়া উচিত। শাস্তি পেলে এমন দুঃসাহস আর দ্বিতীয়বার করতে পারবে না। সায়েম গম্ভীর গলায় বলল, অবশ্যই, আপনার যা ভালো মনে হয় তাই শাস্তি দিন। আমরা শিক্ষকরা আলোচনা করেই দুজনের শাস্তি ঠিক করেছি। ওর বান্ধবীকে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। নাজদিনেরও শাস্তি অতটা দীর্ঘ না হলেও 15 দিনের হবে। সাসপেনশন শেষ হবার 2 দিন আগে পরীক্ষা শুরু হবে। সেই হিসেবে প্রথম দুটো পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নাচ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। তার ভেতর দিয়ে যে কী সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে তার টেরে রাখেও পেল না। বারান্দার দোলনার উপরে গম্ভীরভাবে বসে আছে সায়েম। তাকে দেখে মনে যেন পাথরের কোনো মূর্তি। এই জীবনে কোনোদিন নড়াচড়া করেনি, ভবিষ্যতে করবে সেই সম্ভাবনাও ক্ষীণ। তার সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নাস। এই মুহূর্তে মানুষটাকে প্রচণ্ড ভয় লাগছে তার। ভয়টা কিছুক্ষণ আগেও ছিল না, বাসায় পা রাখার সঙ্গে সঙ্গে তাকে জেগে ধরেছে তীব্র এই ভয়। সায়েম শান্ত ভঙ্গিতে বলল, লাইব্রেরিতে তেলাপোকা? শান্ত ভঙ্গিতে কথাটা বললেও তার গলার স্বরে কোথাও যেন একটা থমথমে ভাব ছিল। সেটা আর কেউ না বুঝলেও নাচ বেশ বুঝতে পারছে। নাচ ইতস্তত করে বলল, শুনুন,
সায়েম ধমক দিয়ে বলল। কেউ শোনাবে? কম কথাতে শুনতে হলো না তোমার জন্যে? নাজ চুপ করে রইল। ভয় তার গলার থেকে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। এই মানুষটাকে হুট করে এত ভয় কবে থেকে পেতে শুরু করলো সে? সায়েম বলল, হোয়াট ডিড আই টেল ইউ? বলেছিলাম না তোমার ছোট থেকে বড় সব প্রয়োজনগুলোর খেয়াল আমি রাখবো। তোমার যা যা ইচ্ছা সব আমি পূরণ করব। তুমি শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। জি। তাহলে অবশ্য আমি জিজ্ঞাসা বা করছে কাকে? আগে বোঝা উচিত ছিল। পৃথিবীর কাউকে তুমি তোয়াক্কা করো না। একটা ব্যাপারই আমার মাথায় ঢুকছে না, এত বড় দুঃসাহস কোত্থেকে আসে তোমার?